আসসালামু আলাইকুম। ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমি প্রকৌশলী মইনুল আহসান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে আমরা পরিবেশন করতে যাচ্ছি আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে ষষ্ঠ ওয়েবিনার। আপনারা জানেন যে গত 2020 সালে করোনা পরবর্তী সময়ে করোনা প্যান্ডেমিক যখন আমাদের এই শিক্ষাক্ষেত্রে আঘাত হানে, তারপর থেকে আমরা আসলে অনলাইন এডুকেশনটাকে আমরা অ্যাডপ্ট করি এবং এটার পাশাপাশি আমরা আমাদের যেটার সচরাচর যে সেমিনার গুলো হয় সেটা আমরা অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসি। সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে আমাদের ষষ্ঠ ওয়েবিনার পরিবেশন করতে যাচ্ছি। আজকে আমরা আপনারা জানেন আমাদের টেক্সটাইল ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা যে ওয়েবিনার গুলো করি সেগুলো সবগুলোই আসলে সমসাময়িক বিষয়াদি নিয়ে আমরা করি। তো আমরা আজকে যে ওয়েবিনারটা করতে যাচ্ছি সেটার বিষয়বস্তু হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য হায়ার স্টাডিজ এর যে দেশের বাইরে যে ইউনিভার্সিটি গুলো আছে সেখানে পড়তে যাওয়ার যে অপরচুনিটিস গুলো আছে, চ্যালেঞ্জ গুলো আছে এবং কিভাবে আসলে আপনারা আবেদন করবেন সেই বিষয়ে আমরা একটা দিক নির্দেশনামূলক কিছু আলোচনা করব। তো আমাদের আজকে আমাদের কি স্পিকার হিসেবে আছেন আমাদের ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সম্মানিত লেকচারার শরীফ তাসনিম মাহমুদ ম্যাম। তো ম্যাডাম আমাদের এখানে কি স্পিকার হিসেবে আজকে বক্তব্য দিবেন। তা আমি ম্যাডাম সম্বন্ধে একটু সংক্ষিপ্ত বর্ণনা দিই। ম্যাডাম হচ্ছেন উনি বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এবং উনি ওনার ব্যাচে প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে উনি ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ায় এখানে লেকচার হিসেবে জয়েন করেন এবং চীনে উনি একটি স্কলারশিপ অর্জন করেন এবং উহান টেক্সটাইল ইউনিভার্সিটিতে উনি এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য যান এবং ওটি শেষ করে সম্প্রতি উনি দেশে এসেছেন এবং আমাদের আবার টেক্সটাইল ডিপার্টমেন্টে জয়েন করেছেন। তো ম্যাডামকে পেয়ে আমরা খুবই আনন্দিত। এর পাশাপাশি ম্যাডামের আরো একটু ম্যাডাম সম্বন্ধে বলতে চাই, সেটা হচ্ছে ম্যাডাম প্রধানমন্ত্রী স্বর্ণপদক 2019 এটিও অর্জন করেছেন ম্যাডামের একাডেমিক রেজাল্টের সাফল্য স্বরূপ। তো ম্যাডামকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ওয়েবিনারে এবং আমি আশা করি আমাদের যে ওয়েবিনারটি যারা দেখছেন, আমাদের স্টুডেন্ট এবং আমাদের যারা শুভানুধ্যায়ী যারা আছেন সবাই আসলে আজকের এই ওয়েবিনার থেকে উপকৃত হবেন। তো আমরা আর দেরি না করে আমরা আমাদের ওয়েবিনারের যে আজকে কি স্পিকার শরীফ তাসনিম ম্যাডামের কাছে চলে যাচ্ছি আমাদের একটা ডিপার্টমেন্টাল প্রোমোর পরে। আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। For the last 17 successful years, University of South Asia has been home to one of the best Bachelor of Science in Textile Engineering programs in Bangladesh, which welcomes both HSC graduates and diploma holders. Our textile engineering program offers specialization in wet processing, apparel manufacturing, fabric manufacturing, and yarn manufacturing. We have 3 academic sessions in a year, and per semester we take tuition fees in 3 installments to make it financially easier for our students. We also provide up to 100% scholarship for meritorious students, as our philosophy is inclusivity through education at an affordable cost. Our textile engineering programs have more than 3,200 graduates. Our alumni work in multinational corporations as well as the biggest Bangladeshi RMG groups. A large portion of our graduates are also employed in the government sector, a majority being under the Ministry of Textile and Jute. In Bangladesh, we are one of the handful of universities who have Oxford graduate Vice Chancellor and Pro-Vice Chancellor approved from the President of Bangladesh. Facilities which University of South Asia provides exclusively for its textile engineering students to provide strong practical skills include in-house exclusive textile testing, wet processing, and apparel manufacturing laboratories, alongside regular arrangement of seminars, workshops, as well as industry visits. For female students, we have fully furnished female common room. Furthermore, for all our students, we also possess 2 playing fields, an air-conditioned gym, a play zone, chemistry lab, physics lab, 2 computer labs, an auditorium, as well as fully digitalized classrooms with multimedia support. Our library is home to over 6,000 books and maintained using digital software. We also have numerous student activities taking place throughout the year, which includes cultural activities, sports competitions, national observations, and international celebrations, alongside the presence of IEEE membership, Debate Club, South Asia Business
an entrepreneurship club, and lastly, credit transfer abroad as well as job placement facilities through our Leadership and Career Development Center. Our textile students have gone for higher studies abroad as well. The permanent faculty members at our textile department have the perfect balance of industry, corporate, and research, and have also won Prime Minister Gold Medal. Not only do they have extensive industrial and corporate experience, they have also published papers and conference proceedings. Our textile department also has strong industry links because of regular participation in textile fairs and talent hunt competitions, and due to regular classes being taken by adjunct professors from Butex, Bangladesh Jute Research Institute, and Bangladesh Atomic Energy Commission. For diploma holders who are studying textile engineering with us, we have special Friday and evening classes alongside transport facilities. Lastly, staying true to our philosophy of inclusivity through affordable education, our Bachelor of Science in Textile Engineering has the lowest cost among reputed private universities of Bangladesh. আসসালামু আলাইকুম। আমি শরীফ তাসনিম মাহমুদ, লেকচারার অফ ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া। ধন্যবাদ মইনুল হাসান স্যারকে আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে পারছি, এবং ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়াকে ধন্যবাদ আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমাদের ওয়েবিনার টপিক হচ্ছে যে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারের জন্য আসলে দেশের বাইরে কিরকম সুযোগ থাকে বা কি কি সাবজেক্টে আমরা পড়াশোনা করতে পারি, আর কি পরিমাণ ইউনিভার্সিটি বাংলাদেশের বাহিরে অন্যান্য দেশে অ্যাভেলেবেল আছে। তো সেই সম্পর্কে হচ্ছে আমরা জানবো, এবং অ্যাপ্লিকেশন প্রসিডিউরের কিছু ইম্পর্টেন্ট স্টেপ যেগুলো আমরা হয়তো শুরুতে না জানার কারণে অনেক কিছু ভুল ভ্রান্ত করে থাকি, বা আমাদের প্রথম দিকের যে প্রিপারেশন, যে প্রিলিমিনারি প্রসেসটা আছে, সেই জিনিসগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। আমি এখন সবার সুবিধার জন্য আমি এখন আমার স্লাইডটা শেয়ার করব, যেখানে বিভিন্ন তথ্য সম্বন্ধে আপনাদেরকে আমি ডিটেইলস বলার চেষ্টা করব যতটুকু আমার এই স্বল্প জ্ঞানে সম্ভব হয়। তো আজকে আমাদের টপিক হচ্ছে যে স্টাডি ইন অ্যাব্রড অ্যাবাউট দ্য টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স। আমি আজকে মেইনলি ফোকাস করব আমাদের ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়াতে যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, তাদের অনেকেরই হয়তো স্বপ্ন থাকতে পারে বা ইচ্ছা থাকতে পারে যে আমি যদি দেশের বাইরে থেকে কোনো ডিগ্রি অর্জন করতে চাই, যেমন এখানে আপনারা সবাই করছেন বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, তো আপনাদের জন্য মাস্টার্স প্রোগ্রাম অথবা পিএইচডি প্রোগ্রামের জন্য কারো বাইরে যাওয়ার ইচ্ছা থাকলে, বা কারো যদি স্বপ্ন থাকে যে আপনি বাইরে থেকে একটা ডিগ্রি অর্জন করবেন, তাহলে আসলে আপনাদের কি কি পদক্ষেপ নিতে হবে বা কিভাবে আপনার এই প্ল্যানটা শুরু করতে হবে। আমরা জানি বাইরে যাওয়ার জন্য প্রথমেই আমাদের একটা প্রিলিমিনারি প্ল্যান থাকে, বা আমরা একটা নির্দিষ্ট সময় ধরে আগাতে হয়। আমরা হুট করে কখনো বাইরে যাওয়ার প্রিপারেশনের জন্য যে কাগজপত্রগুলো আছে বা যে ধরনের ডকুমেন্টসের প্রয়োজন হয়, সেগুলো আমাদের জোগাড় করতে বেশ কিছুটা সময় লেগে যায়। তো আজকে আমি আলোচনা করব আসলে আমরা কোথা থেকে শুরু করব যদি আমাদের কারো ইচ্ছা থাকে, এবং সেখানের খরচ কি, বা আমাদের জন্য স্কলারশিপের কোনো ব্যবস্থা আছে কিনা, এবং সেই স্কলারশিপের মধ্যে আসলে আমাদের কি কি কভারেজ দিবে, লিভিং কস্ট, স্টাডি কস্ট এবং আদার্স যে অ্যালাউন্স আছে, আমি মোস্ট অফ দ্য কেসেসগুলো আমি কভার করার চেষ্টা করব। প্রথমেই কোশ্চেন আসে যে আমরা আসলে কোথায় পড়াশোনা শুরু করব, মানে কোন কান্ট্রিগুলোতে আমার জন্য বেস্ট হবে, বা আমি কোথায় ভালো একটা স্কুল বা মানে ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করতে পারবো, কি কি ধরনের সুযোগ সুবিধা আছে। তো প্রথম যদি আপনার যদি বাইরেতে পড়াশোনা করার যে স্টেপটা আপনি নেবেন, প্রথমে আপনাকে নির্বাচন করতে হবে যে আপনি আসলে কোন সাবজেক্টে পড়াশোনা করতে চাচ্ছেন। এখন কোশ্চেন আসতে পারে, যেহেতু আপনার ব্যাকগ্রাউন্ডে টেক্সটাইল ছিল, তাহলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই জানি আমাদের মেজর সাবজেক্ট হচ্ছে, আমরা সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়েট প্রসেসিং, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং, ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং, এই চারটা মেজর কোর্স বেস হিসেবে আমরা বাংলাদেশে পড়াশোনা করে থাকি। টেক্সটাইল ইউনিভার্সিটিগুলো যেগুলো আছে, আমরা এই চারটা মেজরে পড়াশোনা করে থাকি। ফার্স্ট অফ অল কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে, আমার মেজর হচ্ছে মনে করেন ওয়েট প্রসেসিং, তাহলে আমি বাইরের দেশে কি আমাকে ওয়েট প্রসেসিংই অ্যাপ্লাই করতে হবে? এই ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হচ্ছে, বাহিরের দেশে সাধারণত অ্যাপারেল, ফ্যাব্রিক, ইয়ার্ন এরকম কোনো মেজর সাজেস্ট করা হয় না, মাস্টার্স ডিগ্রিতেও না, পিএইচডিতেও না। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে সেটা আসলে আমার মেজরের সাথে যাচ্ছে বা আমি সেটাতে পড়াশোনা করতে পারবো?
ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা খেয়াল করবেন টেক্সটাইল একটা ভাস্ট সাবজেক্ট। মানে এই সাবজেক্টে আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংও পড়ছেন, ট্রিপলিও আপনাকে পড়তে হচ্ছে, ফিজিক্সও পড়তে হচ্ছে, কেমিস্ট্রি, সব ধরনের সাবজেক্টের আপনার কিন্তু 3 ক্রেডিট 2 ক্রেডিট এগুলো কিন্তু বিদ্যমান আছে। তার মানে দেখা যাচ্ছে টেক্সটাইলটা আসলে কোনো নির্দিষ্ট একটা সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং এর উপর ফোকাস না, এটা আসলে একটা কম্বিনেশন। তার মানে যেহেতু এই সাবজেক্টের মধ্যে অনেকগুলো সেক্টরের কম্বিনেশন আছে, সেক্ষেত্রে আপনাকে যে সবসময় টেক্সটাইল বেসেই থাকতে হবে বা এর বাহিরে যে আপনি চিন্তা করতে পারবেন না, এরকমটা কিন্তু নয়। তো সেক্ষেত্রে প্রথমে আপনাকে চুজ করতে হবে যে আপনি কোন সাবজেক্ট বেসে যেতে চাচ্ছেন। যেমন টেক্সটাইলের আন্ডারে এমন অনেক সব রিসার্চ হচ্ছে যেগুলো হচ্ছে অন্যান্য সাবজেক্টের সাথে কোরিলেশন বা কোরিলেটেড আছে, সেই সাবজেক্টগুলো থেকেও এই টেক্সটাইলের জিনিসগুলো পড়ানো হয় বা সেই সম্পর্কে রিসার্চ হয়। এখন কোশ্চেন আসতে পারে যে তাহলে টেক্সটাইল বেস যদি আমি না করি, তাহলে সেটা নিয়ে আপনি যদি দেশে ফেরত আসেন তাহলে সেক্ষেত্রে আবার কিরকম ইম্প্যাক্ট পড়তে পারবে, আপনার গভর্নমেন্ট জবের জন্য হতে পারেন বা জব সেক্টরে হতে পারেন। সেক্ষেত্রে আপনার যে মেজর সাবজেক্ট থাকবে বা রিসার্চ বেস থাকবে সেটা যদি আপনি টেক্সটাইল বেস করেন, মনে করেন আপনি একটা ম্যাটেরিয়াল সায়েন্সের আন্ডারে যদি কোনো ডিপার্টমেন্টে যান, সেটার আন্ডারে আপনার যদি ফাইবার বেস রিসার্চ কাজ থাকে, এটাই আপনাকে কিন্তু অনেকটা হেল্প করবে বাংলাদেশের যে টেক্সটাইল রিলেটেড জবগুলো আছে সেগুলোর ক্ষেত্রে। সাধারণত রিসার্চ বেস কাজগুলো হচ্ছে রিসার্চ ইন্টারেস্ট থেকে বা প্রফেসরের আন্ডারে কোন ধরনের কাজ হচ্ছে সেসবের কাছ থেকে, এগুলো আমি আরো ডিটেলস বলবো। তো প্রথমে হচ্ছে আমাদের সাবজেক্ট চুজ করতে হবে যে আমি আসলে কি নিয়ে পড়াশোনা করব বা আমার কোন সাবজেক্টের প্রতি বা কোন রিসার্চের প্রতি আমার ইন্টারেস্ট আছে। আরেকটা কমন জিনিস হচ্ছে যে আসলে কোন কোন দেশগুলোতে আমার সবচেয়ে মনে করেন লিভিং কস্ট বলেন বা যেতে সুবিধা বা পড়াশোনার ফ্যাসিলিটি ভালো, সেই মধ্যে আমি কিছু কান্ট্রি ইনক্লুড করেছি। তার মধ্যে আছে ইউএসএ, চায়না, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, আরো কিছু আছে যেমন সুইডেন এখন অনেক স্টুডেন্ট যাচ্ছে, জার্মানিতেও অনেক যাচ্ছে। তো আমি আজকে বেসিক্যালি কথা বলবো কানাডা, ইউএসএ এবং চায়না নিয়ে। যে আমি চেষ্টা করব এই জিনিসগুলোতে মানে অ্যাপ্লিকেশনের স্টেপগুলো কি বা কিভাবে আপনারা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কি কি রিকোয়ারমেন্টস থাকে, এগুলো নিয়ে কথা বলবো। এখন যে কোশ্চেনটা আসে এরপরে হচ্ছে যে as if you want to study about textile related subject not other subject, তাহলে আপনার ক্ষেত্রে কি অপশন আসতে পারে? অবশ্যই বাইরের কান্ট্রিতে, ইউএসএ তে, চায়নাতে, আপনার ইউকেতে টেক্সটাইল রিলেটেড সাবজেক্ট আছে কিন্তু লিমিটেড ইউনিভার্সিটি। অ্যাজ ফর এক্সাম্পল যেমন ইউএসএ তে আছে নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটি, এরপর আপনার চায়নাতে আছে আমার আমার যেটা ছিল উহান টেক্সটাইল ইউনিভার্সিটি। তো সেই ক্ষেত্রে কিছু লিমিটেড ইউনিভার্সিটি থাকার কারণে দেখা যায় সেখানে টেক্সটাইলদের অ্যাপ্লিকেশন অনেক পড়তে থাকে, কম্পিটিশনও অনেক বেশি। তার মানে কি আপনি এপ্লাই করবেন? অবশ্যই করবেন, কিন্তু আপনার কাছে তো আরো অপশন আছে। শুধু যে আপনি এই ইউনিভার্সিটি গুলোতেই যেতে পারবেন বা এগুলোতেই আপনি এপ্লাই করতে পারবেন, এরকম আসলে কিছু না। কিন্তু কারণ আমাদের হাতে অনেকগুলো অপশন থাকার পরেও আমরা আসলে সেগুলোতে ট্রাই না করার কারণে দেখা যায় যে ওখান থেকে আমাদের অনেক সময় মন উঠে যায় বা আমরা অ্যাপ্লিকেশনে আগ্রহ প্রকাশ করি না। এটা ছিল হচ্ছে বেসিক, যে আমাকে প্রথমে নির্ধারণ করে নিতে হবে আসলে আমি কোন রিলেটেড সাবজেক্ট পড়তে চাই বা আমার রিসার্চ বেস কি হতে পারে। এখন কোশ্চেন হতে পারে যে কয় ধরনের মাস্টার্স ডিগ্রি প্ল্যান আছে বাইরের জন্য। মাস্টার্স ডিগ্রি প্ল্যান দুই ধরনের আছে, একটা হচ্ছে এমএসসি ইন ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে এম ইঞ্জিনিয়ারিং। এমএসসি ইন ইঞ্জিনিয়ারিং এর ম্যাথ থাকে সর্বোচ্চ 2 থেকে 3 বছর পর্যন্ত, আর এম ইঞ্জিনিয়ারিং এর থাকে হচ্ছে 1 বছর পর্যন্ত। এম ইঞ্জিনিয়ারিং আর এমএসসি ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পার্থক্য কি? এম ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আপনার হচ্ছে কোনো রিসার্চ থাকে না, এটা হচ্ছে আপনার থিওরিটিক্যাল বেস হয়। আর এমএসসি তার মধ্যে হচ্ছে আপনার রিসার্চ করতে হবে এবং রিসার্চ পেপার পাবলিকেশনের মাধ্যমে আপনার একটা কোর রিসার্চ বেস থাকবে। এরপরে প্রথমে হচ্ছে আপনার যে স্টেপটা গেল যে আপনি হচ্ছে কি সাবজেক্টে আপনি স্টাডি করতে চান বা আপনার রিসার্চ ইন্টারেস্ট কি। এখন অনেকের কোশ্চেন আসতে পারে যে রিসার্চ ছাড়া কি যাওয়া যাবে না, বা আমি যদি রিসার্চ করতে না চাই বা আমি যদি সাবজেক্টিভ নলেজ গেইন করতে চাই, সেক্ষেত্রে আমি আপনাকে বললাম যেটা এম ইঞ্জিনিয়ারিং। আরেকটা যে কোশ্চেন আসতে পারে, আপনারা টেক্সটাইল থেকে পড়ছেন কিন্তু আপনি বাইরে যেতে চাচ্ছেন এমবিএ করার জন্য বা মার্কেটিং ম্যানেজমেন্ট এই ধরনের কোনো সাবজেক্টের উপর ডিগ্রি নেওয়ার জন্য, সেক্ষেত্রে আসলে ক্রাইটেরিয়া গুলো কি হতে পারে? আপনারা টেক্সটাইল বেস থেকে হলেও আপনারা এই সাবজেক্টগুলোতে সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। জাস্ট বেসিক যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো ফুলফিল করেই আপনি এগুলো অ্যাপ্লাই করে দিতে পারবেন। সেক্ষেত্রে এক্সট্রা কোনো আপনার রিসার্চ ইন্টারেস্ট বা টেক্সটাইলের মধ্যে হতে হবে এরকম যদি কোনো আপনাদের শর্ত না থাকে। ইনিশিয়াল প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট ফার্স্ট অফ অল হচ্ছে পাসপোর্ট।
আপনার যদি কখনো মাথার মধ্যে ১ম এই প্ল্যান আসে যে আমি এখন বাহিরে যাব, আমার বাহিরে যাওয়ার আপনার যে ইচ্ছাটা পোষণ করেন বা আপনি যদি চেষ্টা করতে চান, ফার্স্ট স্টেপ হবে আপনার পাসপোর্ট করে ফেলা। আমাদের দেশের পার্সপেক্টিভে আমাদের একটা পাসপোর্ট পেতে বেশ খানিকটা সময় লাগে এবং অনেকগুলো প্রসেস আসলে পার করে যেতে হয়। তো সেক্ষেত্রে হচ্ছে পাসপোর্টটা খুবই ইম্পোর্টেন্ট। আপনাদের যখনই ফার্স্ট স্টেপ হবে পাসপোর্টের জন্য এপ্লাই করে ফেলা। কারণ হচ্ছে এর নেক্সট এর যতগুলো স্টেপ আসবে প্রত্যেকটাতেই আপনার সেই পাসপোর্টের নাম্বারটা দরকার হবে। সো আপনার যখন বাইরের দেশে যাওয়ার ১ম স্টেপটা হচ্ছে আমাদের পাসপোর্টটা, সেটা হচ্ছে আপনাদের রেডি থাকতে হবে। আর যদি কারো পুরাতন পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে দেখতে হবে যে মেয়াদ কমপক্ষে ১ বছর আছে কিনা। অনেকে দেখা যায় পাসপোর্ট থাকে কিন্তু সেখানে হচ্ছে ৬ মাসের কম যদি মেয়াদ থাকে, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা হতে এবং গ্র্যান্ট মানে সেটা যখন এনালাইসিসে যায় তখন দেখা যায় যে আপনার পাসপোর্টটা এক্সপায়ার হয়ে গেছে। সেক্ষেত্রে হয়তো ইউনিভার্সিটি কোয়েশ্চেন করতে পারে যে আপনার পাসপোর্টের তো এক্সপায়ার্ড হয়ে গিয়েছে বা আপনার রিনিউ করা পাসপোর্ট আছে কিনা। তো সেক্ষেত্রে এই ২ টা জিনিস খেয়াল রাখলে খুবই বেটার হয়। ১ম স্টেপ হচ্ছে পাসপোর্ট গেল। এরপরে হচ্ছে এডুকেশনাল সার্টিফিকেট। এডুকেশনাল সার্টিফিকেটের ক্ষেত্রে আমাদের যারা হচ্ছে এখানে ইউনিভার্সিটি থেকে যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন এইচএসসির পরে, তাদের ক্ষেত্রে তার এসএসসি, এইচএসসি সার্টিফিকেট, মার্কশিট এবং হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং এর মার্কশিট এবং সার্টিফিকেট এগুলোর কপি রেডি রাখা। সবচেয়ে বেটার অপশন, আপনারা যখন এখান থেকে পাশ করবেন সমস্ত ডকুমেন্ট যখন আপনাদের হাতে থাকবে এগুলোর একটা স্ক্যান কপি আপনাদের সবসময় রেডি রাখা, যাতে আপনার ইজিলি সহজে এটা প্রিন্ট করতে পারেন অথবা যেকোনো ওয়েবসাইটে আপলোড করতে পারেন। এরপরে আসতেছে রিকমেন্ডেশন লেটার। এখন এই রিকমেন্ডেশন লেটারটা কি কোথায় পেতে পারি? রিকমেন্ডেশন লেটারটা হায়ার স্টাডিজের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। এর মধ্যে হচ্ছে আপনার কোনো ইউনিভার্সিটিতে ২ টো চায়, আবার কখনো ৩ টাও লাগতে পারে। তো এই রিকমেন্ডেশন লেটারটা আপনি কোথায় পাবেন? এটা হচ্ছে আপনার যে প্রতিষ্ঠান, যেমন আপনার ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া থেকে বিএসসি কমপ্লিট করে যদি থাকেন, এখানে টিচার থেকে আপনি রিকমেন্ডেশন লেটার কালেক্ট করতে পারবেন। আর একটা অপশন হচ্ছে আপনারা যেখান থেকে ডিপ্লোমা করেছেন সেখানে টিচার থেকেও আপনারা একটা রিকমেন্ডেশন লেটার কালেক্ট করতে পারবেন। সো এটা হচ্ছে আপনারা যেই ইনস্টিটিউশন থেকে পাশ করেছেন সেই ইনস্টিটিউশনের থেকে টিচার থেকে আপনাকে এই রিকমেন্ডেশন লেটারটা নিতে হবে। এরপরে আসতে হচ্ছে আপনার এসওপি, মানে হচ্ছে study of purpose. This is the very important part of your application journey. অ্যাকচুয়ালি এসওপি যে স্টাডি অফ পারপাস এর উপরই অনেকটা ডিপেন্ড করছে যে আপনার অ্যাপ্লিকেশনটা কতটুকু একসেপ্ট হবে বা কতটুকু রিজেক্ট হবে। সো এসওপিটা আপনাকে আসলে অনেক ডিটারমিনেশন এবং অনেক সময় দিয়ে লিখতে হবে যে আপনি আসলে ওখানে কেন, যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করছেন সেখানে আপনি কেন অ্যাপ্লাই করছেন, যে ডিপার্টমেন্টটা আপনি চুজ করছেন আপনি কেন চুজ করছেন। সাপোজ আপনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়েছেন কিন্তু বাইরের দেশে আপনি মার্কেটিং এ পড়তে চাচ্ছেন, সেখানে আপনার স্টাডি অফ পারপাসে কিন্তু আপনাকে একটা ইউনিক রিজন দেখাতে হবে যে আপনি টেক্সটাইল থেকে যে সুইচ করে আপনি মার্কেটিং বা ম্যানেজমেন্টে পড়তে চাচ্ছেন, কেন পড়তে চাচ্ছেন এবং আপনার এটা নিয়ে ফিউচার প্ল্যানটা কি? আপনি এটা নিয়ে আপনি আসলে কি ধরনের প্ল্যান নিয়ে আগাতে চাচ্ছেন এবং কি আপনি এটা এই স্টাডিটার মাধ্যমে আপনার আসলে মূল লক্ষ্যটা কোথায়? আর যারা টেক্সটাইলের বেইসে এটা নিয়ে করতে চান তাহলে আপনারা তো অবশ্যই লিখবেন যে আপনি যেটা বিএসসি তে করেছিলেন সেটা হচ্ছে আপনি কিভাবে নিয়ে আগাতে চাচ্ছেন বা আপনি ওখানে কি জানতে চাচ্ছেন। আপনার লাইফের যেই অনেক কিছু মোমেন্ট থাকে আমাদের, যে একটা অনেক প্যাশনেট থাকি আমরা কোনো একটা ব্যাপার নিয়ে, সেই জিনিসগুলো হচ্ছে এসওপির মধ্যে ফুটিয়ে তোলা। এগুলো মেক্সিমাম 1 থেকে 2 পেজের মধ্যে এসওপিটা রেডি করতে হয়। এরপরে আসতেছে এমওআই, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। অ্যানাদার ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যদিও আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাকে অনেকটা ইগনোর করে যাই। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মানে হচ্ছে আপনারা যেই ইনস্টিটিউটে পড়াশোনা করছেন, লাইক ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়াতে আমরা হচ্ছে এক্সাম নিচ্ছি, সমস্ত কিছু পড়াশোনা ইংলিশ মিডিয়ামে হচ্ছে। তো এমওআই মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা আপনি ইউনিভার্সিটি থেকে পাবেন যে আপনি আসলে কোন মিডিয়ামে এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। এই ক্ষেত্রে আপনাকে ইউনিভার্সিটি হচ্ছে এমওআই প্রোভাইড করবে। আপনি এটার জন্য অ্যাপ্লিকেশন করলে এটা আপনি ইউনিভার্সিটি থেকে পেয়ে যাচ্ছেন যেখান থেকে আপনি বিএসসি কমপ্লিট করছেন। নেক্সট স্টেপ আসছে আইএলটিএস অথবা টোফেল এর ক্ষেত্রে এবং লাস্ট অফ অল জিআরই। কথা আসতে পারে আইএলটিএস এবং টোফেল, আমরা কমন কথায় জানি দেশের বাইরে যেতে হলে ইংলিশ স্পিকিং কান্ট্রিতে বা নন ইংলিশ স্পিকিং কান্ট্রিতে, যদি নন ইংলিশ স্পিকিং কোনো কান্ট্রি থেকে স্টুডেন্ট যেতে চায় পড়াশোনা করার জন্য, তাহলেই তাদের ক্ষেত্রে হচ্ছে এই আইএলটিএস স্কোর এবং টোফেল স্কোরটা ভেরি ইম্পর্টেন্ট।
এখন অনেক কমন কোশ্চেন থাকে, আইএলটিএস স্কোর ছাড়া কি, টোফেল স্কোর ছাড়া কি আমি অ্যাপ্লাই করতে পারবো না? এখানেও অপশন আছে, এখানেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু সেই অ্যাপ্লাইটা হচ্ছে ডিপেন্ড করছে ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টের উপরে। আসলে সব ইউনিভার্সিটিতে দেখা যায় যে আইএলটিএস স্কোর বা টোফেল স্কোরটা তখনই অ্যাপ্লাইয়ের সময়ই চায় না, কিন্তু হয়তো আপনার কিছুদিন পরে চায়, আপনি অ্যাপ্লাই করে দিলেন, আপনার কনফার্মেশনের পরে হয়তো জানতে আপনার আইএলটিএস এর স্কোরটা বা সেই সার্টিফিকেটটা তারা সাবমিট করতে বলে। আবার কিছু কিছু আছে যে সেটা তারা ওয়েভ করে দেয়, মানে হচ্ছে সেটা আপনার দরকারই পড়ে না, আলটিমেটলি আইএলটিএস বা টোফেলের দরকারই পড়ে না। কিন্তু এটা আসলে ডিপেন্ড করছে ইউনিভার্সিটির কি কি রিকোয়ারমেন্ট আছে তার উপরে। আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাবো যে ডিফারেন্ট ইউনিভার্সিটিতে আসলে কি ধরনের রিকোয়ারমেন্ট থাকে বা ডিফারেন্ট ডিফারেন্ট কি ধরনের রিকোয়ারমেন্ট থাকতে পারে। আর আইএলটিএস এর প্রিপারেশন কেমন হবে, এটা হচ্ছে আপনার কত স্কোরের জন্য টার্গেট করতে হবে, এই সম্পর্কেও আমাদের একটা ডিটেলস ওয়েবিনার হয়েছে, আপনারা হয়তো আমাদের পেজে দেখলে দেখতে পারবেন। আমাদের সম্মানিত স্যার সায়েন্স এটা নিয়ে হচ্ছে অনেক বিশদ আলোচনা করেছেন। এরপর আসতেছে জিআরই। জিআরই বলতে আমরা কম বেশি সবাই জানি যে ইউএসএ তে যদি আমরা হায়ার স্টাডিজে যেতে চাই, তাহলে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে। আমাদের জিআরইর একটা স্কোর লাগে, যেটা দিয়ে আমরা হচ্ছে ইউএসএ তে অ্যাপ্লাই করতে পারি। তো এখন কোশ্চেন আসতে পারে যে জিআরই ছাড়া কি আমরা তাহলে অ্যাপ্লাই করতে পারবো না? অবশ্যই পারবেন। সেম কেস, ডিফারেন্ট ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টে ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের রিকোয়ারমেন্ট। কোনো ইউনিভার্সিটি যদি জিআরই ওয়েভ করে দেয়, তাহলে আপনি সেটাতে জিআরই ছাড়াই অ্যাপ্লাই করতে পারবেন। এখন বলতে পারেন যে কখন বুঝবেন যে ইউনিভার্সিটি ওয়েভ করেছে বা জিআরই লাগবে? প্রত্যেকটা ইউনিভার্সিটির পোর্টালে আপনার অ্যাডমিশন রিকোয়ারমেন্ট গুলো আপডেট করা থাকে। কোন ডিপার্টমেন্ট বা কোন সাবজেক্টে যেতে হলে কোনটার স্কোর লাগবে বা সেই রিকোয়ারমেন্টটা আছে কিনা আপনার ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন। এটা আমি আপনাদেরকে এই স্লাইডের শেষে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব যে আপনারা আসলে কিভাবে বুঝতে পারবেন যে সেই সাবজেক্টটাতে জিআরই লাগছে কিনা বা আইএলটিএস লাগছে কিনা, লাগলে কি পরিমাণে স্কোর লাগবে, সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল প্রিপারেশন, যে আপনার বাইরে যেতে হলে। তো আমি মোস্টলি বলবো যে আইএলটিএস এবং জিআরই লাস্ট দুটো পয়েন্ট যদি আমরা বাদ দিই, আমরা যেই পাসপোর্টের যে কাজ আছে, আমাদের এডুকেশনাল সার্টিফিকেট গুলো আমরা ইনস্টিটিউট থেকে পেয়ে যাচ্ছি, রিকমেন্ডেশন লেটারটাও আমি ইনস্টিটিউট থেকে পাচ্ছি, তারপরে হচ্ছে স্টাডি অফ পারপাস, এটাও হচ্ছে আপনাদের রেডি করে ফেলা উচিত। কেউ যদি মনে করেন যে আমি একদিনে বা 1 ঘন্টায় স্টাডি অফ পারপাস লিখে ফেলবো, কিন্তু ব্যাপারটা আসলে এটাকে একটু সময় দিয়ে লিখবেন এবং অনেক গুরুত্ব সহকারে লিখতে হবে। এই জিনিসটা যে কোনো ধরনের ফরেন অ্যাডমিশনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আসতেছে যেটা মিডিয়া অফ ইনস্ট্রাকশন, এটাও কিন্তু আপনি ইউনিভার্সিটি থেকে পেয়ে যাচ্ছেন। এখন এই আইএলটিএস এবং জিআরই ছাড়া আপনি যেই 6টা পেপার বা 6টা যেই ডকুমেন্টস গুলো কালেক্ট করে ফেললেন, এখন কি এইগুলো দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন? অবশ্যই আপনি বাইরে অ্যাপ্লাই করতে পারবেন। একটা হচ্ছে যে অপশনটা ছিল যেখানে ইউনিভার্সিটিতে জিআরই এবং আইএলটিএস রিকোয়ারমেন্ট থাকে না অথবা ওয়েভ করা থাকে, অথবা যে ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট লিস্টে বা নন স্পিকিং কিছু কান্ট্রিতে আছে যেগুলো সাধারণত আইএলটিএস এবং আইএলটিএস চায় না, জিআরই তো দরকারই নেই, কারণ জিআরইটা মোস্ট মোস্ট কেস আমরা জানি ইউএস এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তো আপনি যদি দেখেন এই 6টা ডকুমেন্ট যদি আপনি কালেক্ট করে ফেলতে পারেন, আপনি কিন্তু ইজিলি কিছু কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবেন। এই 6টা ডকুমেন্ট কিন্তু কালেক্ট করতে আপনাদের কোনো খরচ, এক্সট্রা কোনো খরচ কিছুই করতে হবে না। সবকিছুই হচ্ছে আপনি একটা নিজে করবেন, পাসপোর্ট নিজে করবেন, স্টাডি অফ পারপাসটা নিজে লিখবেন, বাকিগুলো কিন্তু আপনি আপনার ইনস্টিটিউশন থেকে কালেক্ট করতে পারছেন। আমি দেখিয়ে দিব যে কিভাবে এই ডকুমেন্ট গুলো দিয়ে আসলে অ্যাপ্লাই করা যায়। তো আর আইএলটিএস এর কথা তো আমি বললামই যে মোস্ট অফ দ্য কেসেস যেমন কানাডা, ইউএসএ, ইউকে, এগুলোতে আইএলটিএস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারো যদি টার্গেট থাকে যে এই 3টা কান্ট্রিতে আপনি যেতে চান, তাহলে হচ্ছে আপনাদের অবশ্যই আইএলটিএস প্রিপারেশনটা নেওয়া উচিত এবং বেশ আগে থেকে শুরু করা উচিত। আপনার যদি ইউনিভার্সিটিও ওয়েভ করে দেয় আইএলটিএস স্কোরটা, আপনি যখন অ্যাডমিশনের জন্য ভিসা প্রসেসে যাবেন, সেখানে কিন্তু এই স্কোরটা তারা ভিসা বোর্ড থেকে বা ভিসা অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু এই স্কোরটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই 3টা কান্ট্রির ক্ষেত্রে কিন্তু এটা স্কিপ না করাই বেটার। যেটা বললাম, কোথা থেকে শুরু করব? প্রথম স্টেপ হবে আপনার পাসপোর্ট। বাইরে যাওয়ার প্রথম স্টেপ যেটা আমরা অনেকে ইগনোর করি বা বুঝতে চাই না বা অলসতা করে আমরা শুরু করি না, সেটা হচ্ছে পাসপোর্ট। অনেকেই আছে আমরা ডকুমেন্ট সবকিছু গুছিয়ে ফেলি, কিন্তু পাসপোর্টের জন্য আমাদের অনেক হয়রানি হতে হয়। দেখা যায় আপনি এপ্লাই করে দিচ্ছেন, সময় মতো পাসপোর্টটা আসছে না, বা পাসপোর্ট অফিসে আপনাকে অনেকবার যেতে হচ্ছে এই একটা মাত্র ডকুমেন্টের জন্য, দেখা যাবে আপনার অ্যাডমিশন পিছিয়ে যাচ্ছে অথবা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো
যাদেরই বাইরে যাওয়ার ইচ্ছা আমি বলবো মাস্ট এই প্রথম ধাপ পাসপোর্টটার জন্য দেরি না করে সবাই হচ্ছে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে ফেলবেন, এবং যাদের মেয়াদটা শেষ হয়ে গিয়েছে বা শেষের দিকে তারা রিনিউ করে নেবেন। এটা হচ্ছে আমি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট বাইরে যাওয়ার ক্ষেত্রে। এরপরে আছে যে ডকুমেন্টস এর কথা আমি বললাম, মার্কশিট বলেন, তারপরে হচ্ছে যে সার্টিফিকেট গুলো বলেন, সেগুলো হচ্ছে কালেক্ট করে ফেলা এবং সেগুলো একটা স্ক্যান কপি সবসময় আমাদের ড্রাইভে সেভ করে রাখা, যাতে আমরা যখনই প্রয়োজন হয় সেটা থেকে যেন আমরা ইজিলি যে কোনো সাইটে আপলোড করে দিতে পারি এবং ইজি অ্যাক্সেস থাকে। এরপরে আসতেছে যেটা আমি বললাম, ইংলিশ স্পিকিং কান্ট্রির ক্ষেত্রে আইএলটিএসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আহ তো মোস্ট কমন কোশ্চেন আইএলটিএস এর জন্য যেটা আসে যে আমি আসলে কতদিন ধরে প্রিপারেশন নিব বা আমি কতদিন পড়লে আমার একটা ভালো স্কোর আসবে, অথবা ভালো স্কোরটা কি। একদম যদি মিনিমামের ক্ষেত্রে বলেন সেটা হচ্ছে 5.5, আর ম্যাক্সিমাম তো আমরা জানি হচ্ছে 9 পর্যন্ত পাওয়া যায়, কিন্তু বেটার হচ্ছে 7 এর মধ্যে হচ্ছে বেস্ট। আপনি যদি আইএলটিএস স্কোর ব্যান্ড স্কোর 7 করতে পারেন সেটার জন্য আপনি যে কোনো কান্ট্রিতে জাস্ট এই আইএলটিএস স্কোরটা থাকার কারণে অনেক বেনিফিশিয়াল পাবে, অনেক বেশি অ্যাডভান্টেজেস পাবেন। আমরা জানি একটা ইউনিভার্সিটিতে যখন কম্পিটিশন অনেক অ্যাপ্লিকেশন পড়ে সেখানে তার মানে অ্যাপ্লিকেশনেও কম্পিটিশন থাকে। তো সেখান থেকে অ্যাপ্লিকেশন গুলো আসলে কিভাবে করা হয় বা কিভাবে বাদ দেওয়া হয়, সেখানে আসলে দেখা হয় যে আইএলটিএস এ কার কেমন স্কোর বা কার ক্যাপাবিলিটি কেমন, অথবা তার রেজাল্ট, এই সব কিছু মিলে আসলে এভালুয়েশন করা হয়। মনে করেন যে 3টা অ্যাপ্লিকেন্টের মধ্যে একজনের আইএলটিএস আছে আর দুইজনের নেই, একজনকেই তারা নিতে পারবে। তখন তারা দেখে যে এই ক্রাইটেরিয়া আসলে কে কার আছে, যদিও কিন্তু অ্যাপ্লিকেশন সাইটে লেখা ছিল যে কোনো আইএলটিএস এর প্রয়োজন নেই। যখন কম্পিটিশন অনেক বেশি হয়ে যায় তখন এই যে এক্সট্রা যেই রিকোয়ারমেন্ট গুলো থাকে যেগুলো ওয়েভ করে দেওয়া হয়, কিন্তু সেগুলো সহ যখন স্টুডেন্টরা অ্যাপ্লাই করে সেক্ষেত্রে বেশ বেনিফিশিয়াল পাওয়া যায়। Sorry। তো আমি বলবো যারা যেতে চান ইংলিশ স্পিকিং কান্ট্রিতে তারা অবশ্যই আইএলটিএস এর জন্য একটা মেন্টাল প্রিপারেশন তো আছেই, মানে আপনি একটা পরীক্ষায় বসবেন সেটার জন্য প্রিপেয়ার করে নেওয়া। এখন কথা হতে পারে যে আপনি আসলে কোন লেভেলের ইংরেজিটা আসলে আপনার মধ্যে আইএলটিএস স্পিকিং বলেন, রিডিং রাইটিং এর জন্য আপনার লেভেলটা কেমন সেটা আপনি যাচাই করতে চাইলে অনলাইনে এমন অনেক প্ল্যাটফর্ম আছে যে আপনি ইজিলি টেস্ট করতে পারবেন। যেকোনো রিডিং আপনি বলেন বা যেকোনো ধরনের লিসেনিং, এসব টেস্ট করে আপনি আসলে বুঝতে পারবেন যে আপনার দক্ষতা এখন কত আছে, আপনাকে কি পরিমাণ ইমপ্রুভ করতে হবে। এগুলোর জন্য কিন্তু প্রথমেই আমরা কি চিন্তা করি, আজকে আমাকে কোচিং এ যেয়ে ভর্তি হতে হবে, কোচিং এ যেয়ে ভর্তি না হলে আমি মনে হয় কিছুই পারবো না। এই কনসেপ্টটা আগে আমাদেরকে বাদ দিতে হবে। এখন হচ্ছে অনলাইনের সময় আপনি আগে নিজের ক্যাপাবিলিটিটা নিজেই অনেকটা যাচাই করতে পারবেন যে আপনি আসলে কতটুকু জানেন বা কতটুকু পারেন। এরপরে আপনি আপনার যখন প্রিপারেশন নিবেন তখন হচ্ছে আপনি ডিসাইড করবেন যে আপনার কি স্পেশাল কোনো কোচিং ক্লাস বা ক্লাসের কি দরকার আছে কিনা, সেগুলো আপনি যাচাই করে নেবেন তখন। আবার এরকমও না, আপনি কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়ে গেলেন কিন্তু নিজ থেকে এফোর্ট দিচ্ছেন না, নিজ থেকে পড়াশোনা করছেন না বা সময় দিচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু পারফেক্ট ব্যান্ড স্কোর যা লাইক 6.5, 6 এর উপর পাওয়া বা 7 পাওয়া কিন্তু ডিফিকাল্ট। এটা গেল হচ্ছে আমার রিকোয়ারমেন্ট গুলো, আমি কোন স্টেপটা আগে করব বা কোনটা পরে করব সেটা তো আমি বললাম। এখন আসতেছি যে এই কেসের ক্ষেত্রে কি হবে যখন আমরা কোনো ডিরেক্ট টেক্সটাইল রিলেটেড সাবজেক্ট ইউনিভার্সিটিতে খুঁজে পাচ্ছি না। অনেস্টলি স্পিকিং, আপনারা যখন বাইরের কান্ট্রিগুলোতে ইউনিভার্সিটি সার্চ করবেন আপনারা খুবই লিমিটেড ইউনিভার্সিটিতে আসলে ডিরেক্ট টেক্সটাইল সাবজেক্ট পাবেন। তাহলে কি সেগুলো ছাড়া আর অ্যাপ্লাই করা যাবে না? অবশ্যই যাবে। আপনাকে হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেয়ে দেখতে হবে সেখানে ইঞ্জিনিয়ারিং কি কি ডিপার্টমেন্ট আছে। সেখানে মেকানিক্যাল থাকতে পারে, কম্পিউটার থাকতে পারে। এই ডিপার্টমেন্টগুলোর আন্ডারেও কিন্তু টেক্সটাইল বেস রিসার্চ হয়। কোনো একটা ডিপার্টমেন্টের নাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বলে সেখানে আন্ডারে যে শুধু কেমিস্ট্রি কাজ হবে বা মেকানিক্যাল রিলেটেড যে কাজ হবে সেরকম কিন্তু কোনো মানে ধারণা করা ঠিক না, যতক্ষণ না আপনি সেই ডিপার্টমেন্টের ভিতরে যে জানতে পারছেন যে সেই ডিপার্টমেন্টে আসলে কি কি রিসার্চ কাজ হচ্ছে বা প্রফেসর কারা আছেন, তারা কি কি কাজ নিয়ে কাজ করছেন। তো এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে আমি আসলে যখন ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে সাবজেক্টে যে প্রোগ্রাম, সাবজেক্টগুলো সাধারণত প্রোগ্রাম নামে থাকে, প্রোগ্রামে যেয়ে দেখছি কোনো ধরনের কোনো টেক্সটাইলের কোনো সাবজেক্ট নেই বা ডিপার্টমেন্ট নেই বা কোনো প্রোগ্রাম নেই, তখন আসলে প্যানিক বা ডিসহার্টেড হওয়ার কিছু নেই। কারণ আপনি ভিতরে যেও আপনার ডিজায়ার যে টেক্সটাইল রিলেটেড কাজগুলো হচ্ছে বা রিসার্চ গুলো হচ্ছে ইজিলি খুঁজে পেতে পারবেন। কিন্তু এর জন্য হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা প্রোগ্রামের ভিতরে যে কোন প্রফেসরের আন্ডারে কি কি কাজ হচ্ছে
এগুলো একটু অ্যানালাইজ করতে হবে। শুনে অনেক জটিল মনে হলেও আমরা আসলে ডিভাইসে অনেক বেশি সময় দিই। ল্যাপটপ বলেন, মোবাইল বলেন, এসব ডিভাইসে কিন্তু আমরা অনেক বেশি সময় নষ্ট করি। তো এই সময়টা আপনি যদি সার্চিং এর কাজে লাগান, যে আপনি আসলে খুঁজবেন যে কোন ইউনিভার্সিটিতে কোন ডিপার্টমেন্টে কি কি কাজ হচ্ছে বা কি ধরনের সাবজেক্টের আন্ডারে কি কি রিসার্চ হচ্ছে, এগুলো যখন আপনারা একটু খুঁজে আপনারা শর্ট লিস্ট করতে পারবেন, তখন কিন্তু আপনি আপনি আলটিমেটলি যখন আপনার ফাইনাল সবকিছু রেডি হয়ে যাবে, তখন কিন্তু আপনার অ্যাপ্লাই করাটা তত সহজ হয়ে যাবে। তো এই জিনিসটা আমি যেটা এখন বললাম, আপনারা অনেকেই আছে এজেন্সির সাহায্য নেন যে আপনারা আসলে এপ্লাই করতে পারছেন না বা বুঝতে পারছেন না কোথায় করবেন। তারা যেই কাজটা করে, তারা যেই কাজ, এই রিসার্চ মানে সার্চ করা, খোঁজা, আপনার জন্য তারা জাস্ট খুঁজে দেয় কোথায় আপনি এপ্লাই করতে পারবেন, সেটা কিন্তু তারা জাস্ট খুঁজে দেয়। এই খুঁজে দেওয়ার জন্য কিন্তু আপনারা অনেক টাকা নষ্ট করে ফেলেন, কারণ আলটিমেটলি কোনো গ্যারান্টি থাকে না আপনার অ্যাডমিশন হবে কি হবে না, আপনার ভিসাটা পাস হবে কি হবে না। তো এই খুঁজে নেওয়ার কাজটা বা অ্যানালাইসিস করার কাজটা কিন্তু আপনারা ইজিলি করতে পারেন, এবং এটা কিভাবে করতে হবে আমি হচ্ছে এক্সাম্পলের মধ্যে দেখিয়ে দিব। আমার এই স্লাইডটা শেষ হওয়ার শেষের দিকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে সার্চটা আমরা কিভাবে করব, ইউনিভার্সিটি ধরে ধরে বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইটে কিভাবে যে খুঁজলে আমি জিনিসগুলো জানতে পারবো। তো এই কোশ্চেনের অ্যান্সার অলরেডি হয়ে গেছে যে আহ, আমরা আসলে হচ্ছে আহ, কি ডিরেক্ট টেক্সটাইল রিলেটেড সাবজেক্ট না পেলে আমরা আসলে কি করবো, যে যে এক্সাম্পল গুলো আমি দিলাম, কি কি সাবজেক্টের আন্ডারে মোস্টলি আপনি টেক্সটাইল রিলেটেড রিসার্চ বা আপনি আপনার যে ডিগ্রি আছে বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এটা দিয়ে আপনি ইজিলি মাস্টার্স করতে যেতে পারবেন। আপনারা সার্চ করবেন, মোস্টলি টার্গেটেড থাকবে ম্যাটেরিয়াল সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স এবং কেমিস্ট্রি। এই ডিপার্টমেন্টগুলোর আন্ডারে বা এই ফ্যাকাল্টিগুলোর আন্ডারে যে প্রফেসররা থাকে, তাদের মধ্যে আপনি যদি আপনি 10টা ইউনিভার্সিটি সার্চ করেন, অ্যাটলিস্ট আপনি 6টা ইউনিভার্সিটিতে পাবেন যে এই যে ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু টেক্সটাইলে বেস কিছু রিসার্চ কাজ হচ্ছে। তো সো আপনি যখন এই ইউনিভার্সিটির আন্ডারে, এই ডিপার্টমেন্টের আন্ডারে যখন পেয়ে যাবেন, তখন তার মানে হচ্ছে আপনার যে সাবজেক্ট আছে, আপনি যে রিসার্চ করতে যাচ্ছেন, আপনার যে রিসার্চ ইন্টারেস্ট আছে, সেটার সাথে কিন্তু অনেকখানি মিলে যাচ্ছে। তখন হচ্ছে আপনি প্রফেসরকে সেইভাবে অ্যাড্রেস করে, প্রফেসরকে সেইভাবে কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন, বা আপনার রিসার্চ যে ইন্টারেস্টটা আছে সেটা কিন্তু আপনি ইজিলি কনভিন্স করতে পারবেন। এখন আসতেছি হচ্ছে যে কিভাবে আমি আমার ডিজায়ার্ড সাবজেক্ট বা রিসার্চটা আসলে খুঁজে পাবো। এখানে আমি একটা কানাডার এক্সাম্পল আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি যে আপনারা আসলে কিভাবে ওইটার ওয়েবসাইটে গেলে, তারপরে কোথায় কোথায় গেলে আপনি ইনফরমেশন গুলো জানতে পারবেন। ওকে, এখানে আপনারা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কানাডার একটা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ টরন্টোতে। তো এখানে খেয়াল করেন, আহ, এখানে কোশ্চেন আসতে পারে যে ম্যাম আপনি এটা কিভাবে পেলেন বা এটাতে আমি কিভাবে যাব। আপনি জাস্ট ইউনিভার্সিটি অফ টরন্টো লিখে সার্চ দিলে আপনার সার্চে প্রথম যে ইউনিভার্সিটির ওয়েবসাইটটা সেটাই সাধারণত চলে আসে। তো সেখানে আপনি ক্লিক করলে এই জিনিসটা দেখতে পাবেন। এখন আপনারা যেই উইন্ডোটা দেখতে পাচ্ছেন, সেম জিনিসটাই দেখতে পাবেন। খেয়াল করেন, এখানে আসলে লেখা আছে, ফার্স্টে কর্নারে দেওয়া আছে মেইল। আমরা আসলে কমিউনিকেশন করতে অনেক ভয় পাই, সেটা হচ্ছে ফ্যাকাল্টি টিচারদের সাথে হোক বা কোনো, মনে করেন যে আপনারা অ্যাপ্লাই করবেন সেই ইনস্টিটিউটের সাথে আমরা কমিউনিকেট করতে ভয় পাই। আসলে এখানে ভয়ের কিছু নেই। আপনি যদি একটা জেনারেলাইজ মেইল করেন ইউনিভার্সিটিকে, লাইক এখান থেকে আপনি ইমেল করতে চান তাদেরকে, আপনি যদি এখানে ক্লিক করে তাদেরকে একটা জাস্ট কোনো একটা ইনফরমেশন আপনি বুঝতেছেন না, অথবা আপনি যদি এটাই জিজ্ঞাসা করেন যে আপনাদেরকে এখন অ্যাডমিশন ওপেন আছে কিনা, এটাই জাস্ট আপনি যদি মেইল করে লিখেন, হোপফুলি আপনি কিন্তু রিপ্লাই পাবেন। কারণ ফরেন কান্ট্রিগুলোতে কিন্তু বাইরের দেশের যে ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট থাকে, এরা কিন্তু সাধারণত রেসপন্সের ক্ষেত্রে অনেক বেশি অ্যাক্টিভ থাকে। আপনি আপনার যে কোনো কোশ্চেন কিন্তু তাদেরকে আপনি ইমেলের মাধ্যমে কমিউনিকেট করে নিতে পারেন। লাইক আপনি কোনো, এখন আরেকটা জিনিস বলে দিই,
যেটা আমাদের অনেক ক্ষেত্রে অনেক কমন ঘটনা ঘটে থাকে, যে আপনি কোনো এজেন্সির মাধ্যমে অ্যাডমিশন নিচ্ছেন, এজেন্সি আপনাকে বলছে যে ওই ইউনিভার্সিটিকে আপনার অ্যাডমিশন হয়ে গেছে, আপনি ওখানে যেতে পারবেন, কিন্তু আপনি সেটা কনফার্ম হবেন কিভাবে? আপনাকে যে ইউনিভার্সিটির কথা বলছে সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে যদি যে ইমেলটা দেওয়া আছে তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনার নাম এরকম, আপনার পাসপোর্ট নাম্বার এত, আপনার নামে কোনো অ্যাডমিশন হয়েছে কিনা, বা আপনি কি অ্যাডমিট আপনার কমপ্লিট হয়েছে কিনা, এটা যদি আপনারা মেইল করেন, হোপফুলি আপনারা কিন্তু আপনাদের অ্যান্সারটা পেয়ে যাবেন। সো আমাদের প্রথম যে ভয়টা কাটাতে হবে সেটা হচ্ছে কমিউনিকেশন, এবং এটা ক্ষেত্রে অলসতা করা যাবে না। যে আমাদের যদি কোনো কোশ্চেন থাকে ইউনিভার্সিটি রিলেটেড, বা তাদের কোনো ইনফরমেশন যদি বুঝতে না পারি, আপনি মনে করেন অনেক রিসার্চ করার পরেও কিছু একটা বুঝতে পারছেন না, সেটা কিন্তু আপনারা ইজিলি ইউনিভার্সিটিকে জিজ্ঞাসা করতে পারেন। এখন এখান থেকে কিন্তু কোথাও লিখা নাই যে অ্যাডমিশন ওয়ার্ডটা কিন্তু কোথাও লিখা নেই এই ওয়েবসাইটের। তাহলে আপনি আসলে কিভাবে বুঝবেন অ্যাপ্লাই করব কিভাবে? খেয়াল করেন, এখানে কিন্তু ফিউচার স্টুডেন্টস নিয়ে একটা অপশন আছে। ফিউচার স্টুডেন্টস নিয়ে অপশন চলে আসার পরে এখানে কিন্তু দেখেন একাডেমিক, অ্যাডমিশন, টিউশন অ্যান্ড ফাইন্যান্সিয়াল এইড এবং অ্যাপ্লিকেশন, এই অনেকগুলো কিন্তু অপশন চলে আসছে, এবং সাথে কিন্তু বেশ কিছু কোশ্চেনও আসছে, যারা সাধারণত মানে ফ্রিকুয়েন্টলি আস্ক কিছু কোশ্চেন থাকে যে আমি আসলে কি সাবজেক্টে পড়তে পারবো। যেমন আন্ডার গ্রাজুয়েটে মনে করেন লোকালরা যে সাবজেক্টগুলোতে পড়তে পারে, সেটা সাধারণত ইন্টারন্যাশনাল সব সাবজেক্ট বা সব প্রোগ্রাম সব সময় ওপেন থাকে না। তো এটার জন্য আপনাকে আরো নিচে যেতে হবে, যেমন হচ্ছে প্রফেশনাল প্রোগ্রাম, পোস্ট ডক্টরাল ফেলোশিপ, কন্টিনিউইং স্টাডি বা গ্রাজুয়েট যে প্রোগ্রামগুলো আছে, সেগুলো আপনারা এই অপশনগুলোতে ক্লিক করার মাধ্যমে কিন্তু এই প্রোগ্রামগুলো দেখতে পারবেন, কি কি ধরনের প্রোগ্রাম আছে। তারপরে হচ্ছে রেডি টু অ্যাপ্লাই, আপনার জন্য কি কি ধরনের প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সবগুলোর নাম কিন্তু চলে এসেছে, যে কি কি ধরনের প্রোগ্রাম এই ইউনিভার্সিটিতে আছে। আমি যেটা বললাম আপনাদেরকে, বিভিন্ন ধরনের অপশন দেখালাম যে কোন কোন ডিপার্টমেন্টের আন্ডারে আপনারা পেতে পারেন। খেয়াল করেন এখানে কিন্তু কোথাও টেক্সটাইল রিলেটেড টেক্সটাইল ওয়ার্ডটাই কিন্তু নেই। মানে আপনি যদি এখানে সার্চ করেন আপনি কিন্তু টেক্সটাইল ওয়ার্ডটাই পাবেন না। তাহলে এখন কোশ্চেন হবে যে টেক্সটাইল ওয়ার্ডই নাই, তার মানে কি আমি এখন তাহলে কিভাবে পড়বো? তাহলে এখানে আমার কি হবে? আর মনে করেন যে কোনো ইম্পর্টেন্ট কি জিনিস আপনি খুঁজছেন বা স্পেসিফিক জিনিস খুঁজছেন, যেমন আপনি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে চান কিন্তু বুঝতে পারছেন না কোথায় যাবেন, এখানে জাস্ট অ্যাডমিশন লিখে সার্চ দিবেন। সার্চ বারে আপনারা যেকোনো কিওয়ার্ড দিয়ে সার্চ দিতে পারলে যদি সেটার সাথে আপনার রিলেটেড হয়, সেটা কিন্তু আপনাকে উইন্ডোতে ইজিলি শো করবে। ওকে, যেহেতু আমার হচ্ছে এটাতে হচ্ছে আপনার আমার অ্যাকাউন্ট খোলা নেই, সেই কারণে হচ্ছে এখান থেকে আমি ওই পোর্টালটাতে ঢুকতে পারছি না। মানে যেখান থেকে হচ্ছে আপনাদেরকে সরাসরি অ্যাপ্লিকেশনটা আপনারা করতে পারবেন। এরপরে আরেকটা যে কোশ্চেনটা থাকে, রিসোর্স অ্যান্ড সাপোর্ট, মানে হচ্ছে আমাদের যেটা প্রথম ডিজায়ার থাকে যে আমরা হচ্ছে যে স্কলারশিপে যাব, মানে হচ্ছে আমাদেরকে ইউনিভার্সিটি থেকে ফান্ডিং করবে, ইউনিভার্সিটি থেকে আমাদেরকে যে ফিনান্সিয়াল সাপোর্টটা আছে সেটা আমরা ইউনিভার্সিটি থেকে পাবো। এটার নিয়ম কি, আমি কি করলে ইউনিভার্সিটি আমাকে ফান্ডিং দিবে, বা আমার এর জন্য কি করতে হবে, এটা একটা কোশ্চেন থাকে। এটা ডিপেন্ড করছে হচ্ছে কিছু রুলস এর উপরে। প্রথমত হচ্ছে ইউনিভার্সিটি আগে আপনার অ্যাপ্লিকেশন করার পরে আগে তারা ঠিক করে যে আপনি এলিজিবল কিনা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য। তারপরে হয়তো আপনি যখন রিসার্চ প্রপোজ করেন, বা আপনি কি স্কলারশিপ চাচ্ছেন কি চাচ্ছেন না, এরকম একটা অপশন থাকে, সেখানে যখন করেন তখন তারা আপনাকে জিজ্ঞাসা করে যে আপনার আসলে স্কলারশিপের যে পারপাসটা, বা তারা একটা অফার দেয় আপনাকে যে এই স্কলারশিপের মধ্যে আপনি কি আসতে ইচ্ছুক কিনা। এখন এক একটা ইউনিভার্সিটি আপনাকে এক একভাবে স্কলারশিপ অফার করবে। তো এখন দেখা যাচ্ছে যে কোনো একটা স্কলারশিপ হয়তো আপনার টিউশন ফিটা কভার করছে কিন্তু আপনার লিভিং কস্টটা কভার করছে না। তার মানে হচ্ছে আপনাকে ওই ইউনিভার্সিটিতে পড়তে কোনো ধরনের টাকা পয়সা লাগবে না, বা ইউনিভার্সিটিতে কোনো ধরনের আপনার ক্রেডিট ফি দিতে হচ্ছে না, বা কোনো রেজিস্ট্রেশন কোনো কিছুই দিতে হচ্ছে না। জাস্ট আপনি ওখানে ফ্রিতে পড়াশোনা করবেন। কিন্তু আপনি যে থাকবেন সেই জায়গাতে আপনার যেই লিভিং কস্ট হবে, তারপর যে আপনার যে সাধারণত যে ইন্স্যুরেন্স যে কস্ট গুলো থাকে সেগুলোকে আপনাকে বেয়ার করতে হবে। তো আপনার যদি মনে করেন যে আপনার সেই ফিনান্সিয়াল অ্যাবিলিটি আছে, আপনি সেটা বেয়ার করতে পারবেন, তখন তাদের অফারে অপশন থাকে আপনি যদি এই অফারটা একসেপ্ট করতে চাচ্ছেন কি চাচ্ছেন না, সেই অপশন গুলোতে ক্লিক করলে কিন্তু আসলে আপনি বুঝে যাবেন যে আপনি সেখানে যেতে চাচ্ছেন কি চাচ্ছেন না, বা আপনার কি সেই অপশনটা আপনার জন্য, বা যেই অফারটা তারা দিচ্ছে সেটা আপনার জন্য প্রেফারেবল কিনা। তো এটা হচ্ছে একটা অপশন। আমি আরেকটা জিনিস দেখাচ্ছি যে এখান থেকে কিভাবে আপনারা ইজিলি
প্রফেসরের আন্ডারে যে দেখতে পারবেন যে সে আসলে কি কাজ করছে। খেয়াল করেন এখানে কিন্তু সেম ইউনিভার্সিটি অফ টরন্টো ফ্যাকাল্টি অ্যান্ড স্টাফ ডিপার্টমেন্ট হচ্ছে, আমি যেটা অনেকগুলো ডিপার্টমেন্টের কথা আমি আপনাদেরকে বলেছিলাম, তার মধ্যে একটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এই আন্ডারে দেখেন এই প্রফেসররা কাজ করছেন। এখন আপনার কোশ্চেন হতে পারে এতগুলো প্রফেসরের মধ্যে কোন প্রফেসর আসলে টেক্সটাইল নিয়ে কাজ করছে আমি আসলে কিভাবে বুঝবো? এখানেই আসলে আপনাদের যে রিসার্চ বা আপনাদের যে সময় সেটা আসলে দেওয়া উচিত। লাইক প্রত্যেকটা প্রফেসরের প্রোফাইল লিংকে ক্লিক করলে তার ডিটেলস চলে আসবে। লাইক আমি এই প্রফেসরের লিংকে ক্লিক করলাম। প্রফেসরের নাম হচ্ছে প্রফেসর লিয়ান। উনার সমস্ত সবকিছু চলে আসবে যে উনি আসলে কি কি করেছে। এখন দেখেন উনার রিসার্চ গ্রুপটা আসলে কি, ফ্লেক্সিবল এনার্জি অ্যান্ড ইলেকট্রনিক্স ল্যাবরেটরি। ফার্স্ট অফ অল এখানে কোথাও টেক্সটাইল লেখা নাই, তাহলে কি আমি এখানে অ্যাপ্লাই করার জন্য এলিজেবল না? অবশ্যই আপনি এলিজেবল। প্রথম ওয়ার্ডটা হচ্ছে ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল বলতে এখানে কিন্তু আমরা সবচেয়ে যে প্রথম যে মাথায় আসবে সেটা হচ্ছে পলিমার অথবা ফাইবার। ফাইবার কোথা থেকে আসছে? অবশ্যই টেক্সটাইল, পলিমারও কিন্তু টেক্সটাইলের সাথে রিলেটেড। তার মানে দেখা যাচ্ছে যে এই প্রফেসরের আন্ডারে ফ্লেক্সিবল বেসড কিছু রিসার্চ বা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালের কিছু কাজ হচ্ছে। তার মানে হচ্ছে আপনি যে টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করে এসেছেন, আপনার যে নলেজ আছে সেখান থেকে আপনি সেই প্রফেসরের সাথে কোঅপারেট করে কাজ করতে পারবেন। এখন ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে যে এটা কি খুবই ইম্পর্টেন্ট যে আমার দেখা প্রফেসর কোনটা কাজ করছে কি কাজ করছে না? অবশ্যই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? যদিও কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে যদি আপনার প্রফেসরের রিকমেন্ডেশন না লাগে, কিন্তু আপনাকে তো জানতে হবে আপনি আসলে, আপনি যখন আপনার স্টাডি অফ পারপাসটা লিখবেন, আপনাকে তো এটা লিখতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন, কেন করতে চাচ্ছেন। দেখা গেল আপনি এমন একটা ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করে দিচ্ছেন যে আপনার ওই মানে স্টাডি অফ পারপাসের সাথে কোনো মিলই নেই, ওই ডিপার্টমেন্টে কোনো কাজও হচ্ছে না বা সে ধরনের কোনো কিছু রানিংও নেই, তাহলে আপনার অ্যাডমিশনটা ওই ডিপার্টমেন্টে কেন হবে? সো কিন্তু এখন এই ডিপার্টমেন্টে যদি আপনি এপ্লাই করেন তাহলে আপনার কেন সুযোগ আছে? এই কারণে সুযোগ আছে কারণ এখানে হচ্ছে টেক্সটাইল বেসের কাজ হচ্ছে। খেয়াল করেন সে হচ্ছে এই যে যিনি প্রফেসরটা আছে প্রফেসর লিয়ান কিন্তু পলিমার ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং থেকে সাধারণত উনি এই বেস কাজ করে আসছেন। পলিমার কিন্তু আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়েছি। তার মানে হচ্ছে উনি যে কাজগুলো করছেন সেগুলোর সাথে আমাদের হচ্ছে টেক্সটাইলের বেশ কিছু সামঞ্জস্য আছে। যার কারণে হচ্ছে আমি যখন আমার স্টাডি অফ পারপাসটা লিখতে যাব তখন আমি সহজেই এই রিসার্চ এরিয়া বা এই প্রফেসর বা এই ধরনের ডিপার্টমেন্টকে আমি কনভিন্স করতে পারবো যে হ্যাঁ আমি আপনাদের ওয়েবসাইটে দেখেছি আপনাদের ইউনিভার্সিটিতে এই এই বেসের কাজ হচ্ছে বা এই ধরনের ল্যাব হচ্ছে, আমি খুবই ইন্টারেস্টেড আপনার এই ডিপার্টমেন্টে বা আপনার ইউনিভার্সিটিতে এই ডিপার্টমেন্টের আন্ডারে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য। আর একটা জিনিস দেখেন, প্রিন্টেড অর্গানিক মেমোরিজ। প্রিন্টিং বলতে আমরা সাধারণত কি বুঝি? প্রিন্টিং কিন্তু এটাও কিন্তু একটা টেক্সটাইলের পার্ট। আমরা সবাই জানি প্রিন্টিং কিন্তু সবাই আমরা জানি কি ওয়েট প্রসেসিং এর মধ্যে ডাইং আছে, ডাইং এর একটা পার্ট হচ্ছে প্রিন্টিং। তার মানে এই প্রিন্টিং ওর অর্গানিক মেমোরিজ কাজটা কিন্তু হচ্ছে আপনার আহ, এই যে যেই মেকানিক্যাল ডিপার্টমেন্ট বলেন, যে আমরা যে ডিপার্টমেন্টের আন্ডারে আছি সেই আন্ডারে ম্যাটেরিয়ালস এর আন্ডারে হচ্ছে, কিন্তু সেখানে কিন্তু কোথাও টেক্সটাইল লেখা ছিল না। কিন্তু এই যে যে প্রিন্টিং কথাটা আছে, ফ্লেক্সিবল কথাটা আছে, এগুলো কিন্তু টেক্সটাইলের সাথে সামঞ্জস্যপূর্ণ। কোথাও আপনার কিন্তু টেক্সটাইল সরাসরি লেখা থাকবে না, কিন্তু যে প্রসেস গুলো তারা ইউজ করছে বা যে ম্যাটেরিয়াল গুলো তারা ইউজ করছে সেগুলো কিন্তু টেক্সটাইলের সাথে আপনাদের রিলেটেড। তো যার কারণে হচ্ছে আপনি দেখা যায় যে এইভাবে প্রফেসরের আন্ডারে আসলে কি কাজ হচ্ছে সেটা আপনারা অ্যানালাইসিস করার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনি আসলে কোন ডিপার্টমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন। এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ওকে, তো এটা হলো আমি দেখালাম যে আসলে একটা প্রফেসরকে আন্ডারে আমরা কেন কিভাবে সার্চ করব এবং কেন সার্চ করব। আমি যেটা এখন একটা কানাডার একটা ইউনিভার্সিটি দেখালাম, সেম কিন্তু ইউএস এর ক্ষেত্রেও আপনি কখনো সরাসরি গুগলে সার্চ দিয়ে পাবেন না যে আপনি একটা ইউনিভার্সিটি টেক্সটাইল ইউনিভার্সিটি লিখে সার্চ দিলেন, হ্যাঁ আপনি কিছু টেক্সটাইল ইউনিভার্সিটির নাম পাবেন। সেগুলো বাদে আমি তো সেগুলোর কথা বললামই, টেক্সটাইল ছাড়া অন্যান্য ইউনিভার্সিটিতে আসলে কি প্রসেসে আপনারা অ্যাপ্লাই করতে পারেন।
তো এটা হচ্ছে ইউএস এর ক্ষেত্রে এভাবে সেম ভাবে আপনারা দেখতে পারবেন। এখন আমি দেখাবো হচ্ছে আপনাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটে আইএলটিএস অথবা টোফেল বা এই ধরনের ইংলিশ রিকোয়ারমেন্ট কি কি রেখেছে সে সম্বন্ধে আপনাদের একটু ধারণা দিব। এই সেম ইউনিভার্সিটির ওয়েব পেজে কিন্তু সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। এখন হচ্ছে আমি আপনাদের জন্য সেই স্ক্রিনটা শেয়ার করব, যে স্ক্রিনের মাধ্যমে হচ্ছে আপনাদের দেখাবো যে ইউনিভার্সিটিতে হচ্ছে কি কি ধরনের ইংলিশ রিকোয়ারমেন্ট রেখেছে সেটা। এটা কিন্তু আমি সেই একটা ইউনিভার্সিটির আন্ডারেই করছি, মানে একটা ইউনিভার্সিটির ওয়েব থেকেই করছি, ইউনিভার্সিটি অফ টরন্টো। দেখেন এখানে কিন্তু বড় করে লেখা আছে, অপশন হচ্ছে অ্যাপ্লাই। অ্যাপ্লাই এ অপশনে আপনি দেখেন অনেকগুলো রিকোয়ারমেন্ট। অ্যাপ্লাই এ যখন আপনি যাবেন ওখানে কিন্তু ইজিলি সবগুলো লেখা আছে। রিকোয়ারমেন্ট, ট্রান্সফার ক্রেডিট ইনফরমেশন, মানে আপনি যদি ট্রান্সফার করে যেতে চান ক্রেডিট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট। তো আমি গিয়েছি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টে। তো এখানে যে হচ্ছে আমি কি শো করছে দেখেন, টেস্ট বা কোয়ালিফিকেশন, একসেপ্টেবল এভিডেন্স, মানে একসেপ্টেবল এভিডেন্স কি কি একসেপ্ট হবে এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য। তার মানে হচ্ছে ইংলিশে যে আপনার দক্ষতা আছে বা আপনি যে ইংলিশে কমিউনিকেট করতে পারবেন, পড়াশোনা করতে পারবেন, এটার প্রমাণ হিসেবে আসলে আপনি কি সাবমিট করবেন ইউনিভার্সিটিকে, তার বিভিন্ন অপশন দেওয়া আছে। এখানে বেশ কিছু টেস্টের নাম দেওয়া আছে। তো আমরা সরাসরি চলে যাই, আমরা যে দুটোতে সবচেয়ে বেশি পরিচিত সেটা হচ্ছে আইএলটিএস। আইএলটিএস এর মধ্যে দেখেন আপনি মিনিমাম রিকোয়ারমেন্ট এই ইউনিভার্সিটি রেখেছে 6.5, ন ব্যান্ড বিলো 6। আমরা জানি আইএলটিএস এর মধ্যে আছে রিডিং, রাইটিং, স্পিকিং, মানে প্রত্যেকটার মধ্যে হচ্ছে আপনার ব্যান্ড স্কোর মিনিমাম 6 থাকতে হবে। আপনি মনে করেন কোনোটাতে 5 পেলেন, বাকিগুলোতে আপনি 7 করে পেলেন, সেটা আবার একসেপ্টেবল হবে না। তার মানে হচ্ছে আপনাকে এভারেজ প্রত্যেকটাতে 6 থাকতে হবে, কিন্তু আবার এভারেজ মিলে আপনার 6.5 থাকতে হবে, কিন্তু কোনোটার আবার আপনার রিডিং বা রাইটিং বা কোনোটাতে আপনার ব্যান্ড স্কোর 6 এর নিচে থাকা যাবে না। তার মানে দেখা যাচ্ছে এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হলে আপনার অবশ্যই একটা আইএলটিএস এর স্কোর থাকতে হবে। আর একটা যেমন বললাম, টোফেলের ক্ষেত্রে দেখেন, টোফেলের ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে যে মিনিমাম রিকোয়ারমেন্ট সেখানেও 100 প্লাস থাকতে হবে, এবং সেখানের মধ্যে আবার ডিফারেন্ট মধ্যে রাইটিং এর মধ্যে আবার দেখা যাচ্ছে 89 থেকে 99 পর্যন্ত স্কোর থাকতে হবে। টোফেল হচ্ছে আইএলটিএস এর মতো হচ্ছে আরেকটা কম্পিউটার বেস এক্সাম, সেটা হচ্ছে টোফেল ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ দিয়ে থাকে ইউএস এ যাওয়ার ক্ষেত্রে, কিন্তু এটা কিন্তু কানাডাতেও অ্যাকসেপ্টেবল। তো এটা হচ্ছে গেল যে আপনার ইংলিশ রিকোয়ারমেন্টটা আসলে কোথায় থাকবে বা কিভাবে দেখতে পাবেন। তো দেখতেই পাচ্ছি যে আমরা ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টস অ্যাপ্লাই এর মধ্যে যে অপশনগুলো আছে সেই অ্যাপ্লাই এর রিকোয়ারমেন্টস এর মধ্যেই দেওয়া আছে। এরপরে আসছে যে আপনার কি কি ধরনের রিকোয়ারমেন্টস, এই যে অ্যাপ্লিকেশন প্রসিডিউর, এখানে আপনি করলে অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। এখন হচ্ছে ডেডলাইন, প্রত্যেকটা সেমিস্টার, যেমন সেমিস্টার সাধারণত দুটো থাকে, একটা হচ্ছে আপনার ফলে শুরু হয় আর একটা স্প্রিং এ শুরু হয়। মানে আমরা যেমন তিনটা, ও সাধারণত ফরেন কান্ট্রি গুলোতে ফরেন ডিগ্রির জন্য দুটো করে সেমিস্টার থাকে, একটা হচ্ছে ফল আর একটা হচ্ছে স্প্রিং। তো আপনি মনে করেন এখন যে অ্যাপ্লাইটা হচ্ছে এটা হচ্ছে 2022 সালের ফলের জন্য অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে। তার মানে দেখতে পাচ্ছেন মোটামুটি গ্যাপ কিন্তু আপনার 9 মাস, 10 থেকে 9 মাসের মতো। এখানেই লেখা আছে অ্যাপ্লিকেশন ডেট 2022 থেকে 2023 এর জন্য অনেকগুলো ডিপার্টমেন্টের ডেডলাইন কিন্তু চলে এসেছে, সেটা হচ্ছে দেখাচ্ছে জানুয়ারি 13। তাহলে আপনি যেই এই ডিপার্টমেন্টটা, আপনার যে ডিপার্টমেন্টটা ছিল, আমরা যে ম্যাটেরিয়াল সায়েন্স ছিল সেটা ছিল আন্ডারে অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে। তাহলে আপনি যদি ওই ডিপার্টমেন্ট প্রোগ্রামের আন্ডারে যদি করতে চান তাহলে আপনাকে অ্যাপ্লিকেশন শেষ করতে হবে জানুয়ারি 13 এর মাধ্যমে, যতগুলো রিকোয়ারমেন্ট আছে সবগুলো রিকোয়ারমেন্ট ফুলফিল করে। তো এখানের মাধ্যমে হচ্ছে আপনারা দেখতে পাবেন হচ্ছে যে আপনার কোন ডেটের মধ্যে আসলে সাধারণত অ্যাপ্লিকেশনের ডেডলাইন গুলো আছে। এরপরে চলে যাচ্ছে আসলে কোথায় যে আমাকে এই ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করতে হবে। আমি এখন আরেকটা উইন্ডো শেয়ার করতে যাচ্ছি, সেখানে আপনি দেখতে পাবেন হচ্ছে কিভাবে হচ্ছে আপনারা ওখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন এই ইউনিভার্সিটির জন্য, ইউনিভার্সিটি অফ টরন্টো। খেয়াল করেন ইউনিভার্সিটি অফ টরন্টোর কিন্তু নিজস্ব কোনো আলাদা কোনো সেকশন নাই বা তার কোনো সেগমেন্ট রাখেনি সরাসরি অ্যাপ্লিকেশনের জন্য। তারা আবার একটা নতুন একটা, এই যে দেখেন
কোয়াকের মাধ্যমে তারা হচ্ছে অ্যাপ্লিকেশনটা একসেপ্ট করে থাকে। তো আপনাকে এই ওয়েবসাইটের মাধ্যমে, এই ওয়েবসাইটে আপনাকে একটা আগে আইডি খুলতে হবে। আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে সেখানে একটা পাসওয়ার্ড সেট করে একটা আইডি খুলতে হবে। তারপরে সেখানে যেয়ে হচ্ছে আপনার পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট করতে হবে। ১ম হচ্ছে এখানে আইডি খোলার জন্য এই যে দেওয়া আছে ইউজার নেম কি হবে, পাসওয়ার্ড কি হবে। তারপর হচ্ছে আপনি লগইন করবেন। অথবা আপনার যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে একটা আইডি ক্রিয়েট করে নিতে হবে। সাধারণত মেইল অ্যাড্রেস দিয়েই এইসব সাইটের আইডি ক্রিয়েট করা যায়। তো এভাবে হচ্ছে আপনি আল্টিমেটলি আপনার অ্যাপ্লিকেশনটা শেষ করতে পারবেন। তো এটা ছিল হোল প্রসিডিউর। ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢোকা থেকে শুরু করে আমি হচ্ছে যে বের হয়ে গেলাম, প্রত্যেকটার মধ্যে ১ম হচ্ছে কাজ কি হলো, আমি দেখেছি এখানে ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট আছে কিনা। তখন আমি কেন ফিউচার স্টুডেন্টে যে যখন আমি ক্লিক করলাম তখন কিন্তু আমি ইজিলি দেখতে পেলাম যে হ্যাঁ, এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ডিপার্টমেন্ট আছে। তারপরে আমার কাজ হবে এখানে সাবজেক্ট খোঁজা। তো সাবজেক্ট খুঁজে আমি কিন্তু টেক্সটাইল পেলাম না, এখানে হতাশ হয়ে যাওয়ার কিছু নেই। আপনি টেক্সটাইল সরাসরি ওয়ার্ডটা না পেলেও আপনি যাবেন ইঞ্জিনিয়ারিং বেসড ডিপার্টমেন্টগুলোতে যে আপনি সরাসরি সেখান থেকে যে প্রফেসরের নাম দেখলেন, আমি যে দেখালাম প্রফেসরের প্রত্যেকজনের প্রোফাইলের নিচে থাকে তারা আসলে কি নিয়ে কাজ করছে। একটা জিনিস মনে রাখবেন, যখন ইঞ্জিনিয়ারিং বেস আপনারা কোনো এমএসসি প্রোগ্রামে যাবেন, সেখানে যে আপনাদের কিন্তু গদবাঁধা যে আমাদের থিওরিটিক্যাল পড়াশোনা হয় সেটা কিন্তু না। ম্যাক্সিমাম বাইরের পড়াশোনা কিন্তু রিসার্চ বেস, মানে হচ্ছে আপনাদের জন্য কমন টার্ম হবে ফ্যাক্টরির আর&ডি সেক্টর, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। কোনো একটা নতুন প্রসেস আনার আগে সেটা কি হয়, আর&ডি ডিপার্টমেন্ট বারবার ট্রাই করে যে এটা আসলে বাল্ক প্রসেসের জন্য কি উপযোগী কি না। তার মানে মনে করেন একটা আপনারা একটা নতুন কোম্পানির ডাই নিয়ে এসেছেন, কিন্তু সেই ডাই দিয়ে এখন রং করবেন, কিন্তু আপনারা জানেন না যে কোন প্রসেসে গেলে আপনার খরচ কম পড়বে বা আপনার সেভ বেশি হবে। তো আর&ডির কাজ থাকে কি প্রসেসটা ফাইন্ড আউট করা। তারা ৩-৪টা প্রসেস রেডি করে, করে দেখে যে কোনটা সবচেয়ে বেশি বেস্ট রেজাল্ট দিচ্ছে, মানে কোয়ালিটির সাথে সাথে আপনাকে এনার্জিও সেভ করতে হেল্প করছে, সেই কাজটি আপনি আগাচ্ছেন। তো বাইরের দেশের প্রোগ্রামগুলোতে রিসার্চটাও এভাবেই কাজ করে। দেখা যায় যে, যে প্রফেসর যেই ধরনের রিসার্চ করছে আপনি একটা রিসার্চ টিমের সাথে যোগ হয়ে যান এবং তাদের সাথেই হচ্ছে প্রফেসরের আন্ডারে কাজ করতে হয় রিসার্চ বেস। তো এটা সবাই মাথায় রাখতে হবে, মানে রিসার্চ করা বা এই ধরনের মেন্টালিটি থাকতে হবে যে, যে না আমি একটা পটেনশিয়াল রিসার্চ করব, আমি একটা ভালো পেপার করব। তারপরে হচ্ছে আমি এখান থেকে একটা ভালো ডিগ্রি নিয়ে আসবো। সেই ধরনের মনোভাব থাকতে হবে। আরেকটা হচ্ছে আপনাদের একটা কোয়েশ্চেন থাকে বাইরের দেশে যেয়ে, মনে করেন আপনারা যদি এখন আমি আমার যে স্লাইডের যে বাকি অংশটুকু আছে সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো। মানে কোশ্চেন থাকে কি বাইরের দেশে যাবেন, আপনি নিজ খরচে পড়াশোনাও করতে চাচ্ছেন আবার ওখানে জবও করতে চাচ্ছেন। এক্ষেত্রে অনেক কোশ্চেন থাকে যে তাহলে আমার সুযোগটা আসলে কতদূর হবে বা আমি কি পরিমাণ বেনিফিট পেতে পারি। কানাডা, ইউএস এর ক্ষেত্রে পার্ট টাইম জবের পারমিশন থাকে। কিন্তু হচ্ছে সেই পার্ট টাইম জব দিয়ে কি আপনি সবকিছু কভার করতে পারবেন? আপনার টিউশন ফি কভার করতে পারবেন? লিভিং কস্ট কভার করতে পারবেন? এক্ষেত্রে যদি আপনি কোনো ডিসকাউন্ট না পান, কোনো ওয়েভ যদি আপনি না পান আপনার টিউশন ফি থেকে, বা আপনি যদি ফিন্যান্সিয়াল সাপোর্ট না পান, এক্ষেত্রে হচ্ছে এই শুধুমাত্র আপনার পার্ট টাইম জবের ইনকাম দিয়ে আসলে কন্টিনিউ করাটা ডিফিকাল্ট। সেক্ষেত্রে দেখা যায় কি আপনার পড়াশোনাটাও ব্যাঘাত হচ্ছে, আপনি সহজে ফোকাস করতে পারছেন না। তো আপনাদের সবারই আগে হচ্ছে যেটা থাকবে সেটা হচ্ছে ১ম এই স্কলারশিপের জন্য ট্রাই করা। মানে হচ্ছে আপনি চেষ্টা না করলে আসলে জানবেন না যে আপনার এলিজিবিলিটি কত বা আপনি আসলে কতটুকু আগাইতে পারবেন। এখানে কিন্তু চেষ্টা করতে গেলে কিন্তু আপনার কোনো ক্ষতি হচ্ছে। আপনি যদি না পান তাহলে তো আপনার কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু আপনি ওই জার্নিটাতে অনেক কিছু শিখতে পারবেন বা অনেক কিছু জানতে পারবেন। যখন আপনি 2nd অ্যাপ্লিকেশন করবেন তখন সেটা আপনার জন্য আরো ইজি হয়ে যাবে। তো এতক্ষণ আমি যে কথাগুলো বলছিলাম ইউএসএ এবং কানাডা বেস। এখন আসতেছি হচ্ছে আমি যেখান থেকে পড়াশোনা করে এসেছি, মানে চায়না থেকে। চায়নাতে আসলে টেক্সটাইল ইউনিভার্সিটির অ্যাভেইলেবিলিটি কেমন? আমি বলব যে চায়নাতে বেশ কিছু টেক্সটাইল ইউনিভার্সিটি আছে। তার মধ্যে কিছু ফেমাস হচ্ছে ওহান টেক্সটাইল ইউনিভার্সিটি, ডোংহুয়া ইউনিভার্সিটি, চিংদাও ইউনিভার্সিটি। এটা হচ্ছে আপনাদের চায়নার বেশ কিছু ফেমাস টেক্সটাইল বেস ইউনিভার্সিটি, যেগুলোতে হচ্ছে টেক্সটাইলের জন্য আলাদা ডিপার্টমেন্ট থাকে। এখন কোয়েশ্চেন আসতে পারে শুধু কি টেক্সটাইলের জন্য ডিপার্টমেন্ট? না, অন্যান্য সাবজেক্ট বেসও আছে। মনে করেন আপনি এখান থেকে টেক্সটাইলে যেয়ে ওখানে চায়না উহান টেক্সটাইল ইউনিভার্সিটিতে আপনি ম্যাটেরিয়াল সায়েন্সে পড়তে চাইলেন। ওখানে কিন্তু টেক্সটাইল ডিপার্টমেন্টও আছে। কিন্তু আপনার চাচ্ছেন আপনার চুজ বা আপনার পছন্দ হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্স। আপনি কি ওই ডিপার্টমেন্টে এপ্লাই করতে পারবেন? অবশ্যই আপনি ওই ডিপার্টমেন্টে এপ্লাই করতে পারবেন। রিসার্চের ক্ষেত্রে আমাদের যে স্টাডি সেক্টর গুলাতে কখনোই লিমিটেড করে দেওয়া হয় না।
মানে আমরা যেখানে যেমন এখানে আমরা চিন্তা করি কি আমার ফ্যাব্রিক না হলে আমাকে মনে হয় ফ্যাব্রিকের জব হবে না, বা এভাবে আমাদের যে একটা ছোট মানে আমরা যে নিজেদের চিন্তাকে যে একটা আবদ্ধ বা একটা বক্সের মধ্যে করে ফেলি, বাইরের দেশে কিন্তু এরকম না। আপনি আপনার চিন্তাকে যত পারেন ব্রড করতে পারবেন, বা আপনি যেখান থেকে টেক্সটাইল থেকে আপনি যদি অন্য কিছু লার্ন করতে চান, বা আপনি যদি আরো ভাস্ট চিন্তা করতে চান বা সেই সম্পর্কে আরো জানতে চান, আপনার কিন্তু সেখানে গেট ওপেন থাকে পোস্ট গ্রাজুয়েট মানে এই গ্রাজুয়েশনের যে প্রোগ্রামগুলো সেক্ষেত্রে। তার মানে হচ্ছে আপনি দেখা যাচ্ছে যে আমার ইউনিভার্সিটিতে ম্যাটেরিয়াল সায়েন্সেও কিন্তু আমার সাথে আমার অনেক ব্যাচমেট ছিল যারা হচ্ছে টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড, অনেকেরই ছিল ইয়ার্ন মেজর ছিল, ফ্যাব্রিক মেজর ছিল, কিন্তু তারা ম্যাটেরিয়াল সায়েন্স ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিল। তো সো এটা আসলে খুব বেশি আপনাকে ম্যাটার করবে না যে আপনার যে সেম টেক্সটাইলই হতে হবে নাহলে আমি অ্যাপ্লাই করতে পারবো না, এই ধারণাটা আসলে পাল্টাই ফেলতে হবে। এরপর আরো আছে ডোংহুয়া, হচ্ছে টেক্সটাইল বেস অনেক ফেমাস একটা ইউনিভার্সিটি চায়নাতে, ডোংহুয়া ইউনিভার্সিটি। চিংদাও হচ্ছে টেক্সটাইল বেস, এখানেও টেক্সটাইলের জন্য ডিপার্টমেন্ট আছে। এখন হচ্ছে চায়নাতে খরচ কেমন, বা চায়নাতে স্কলারশিপ কেমন, বা ওয়ার্ক পারমিট কেমন। ফার্স্ট অফ অল, চায়নাতে আপনি যদি যান, আপনি নিজের খরচে যান বা স্কলারশিপে যান, এখানে কোনো ওয়ার্ক পারমিট নেই। মানে হচ্ছে আপনি পড়াশোনার পাশাপাশি কোনো ধরনের জব করতে পারবেন না। মানে হচ্ছে লিস্ট আপনার ইউনিভার্সিটিকে অথরিটিকে জানিয়ে কাজ করতে পারবে না, কিন্তু অনেকেই হয়তো করে। আপনারা অনেকে হয়তো শুনতে পারেন যে আপনার কোনো ফ্রেন্ড গিয়েছে কিন্তু সে জব করে আবার কাজও করে, কিন্তু সেটা হচ্ছে ইউনিভার্সিটি অথরিটি বা গভর্নমেন্ট জানে না যে আপনি এখানে পাশাপাশি কাজ করছেন। কারণ হচ্ছে চায়নাতে পড়াশোনার পাশাপাশি হচ্ছে আপনার জব করাটা নিষেধ নিষেধ। এখন কোশ্চেন আসতে পারে যে চায়নাতে অ্যাপ্লাই করার জন্য কি আমাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেয়ে যেয়ে খুঁজে খুঁজে প্রফেসর আন্ডারকে দেখতে হবে? ফার্স্ট অফ অল, আপনি যদি চায়নাতে যাওয়ার আগে প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে, আপনি যদি কোনো ইউনিভার্সিটিতে যাবেন, সেম ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেয়ে যদি কোনো দেখেন যে স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে যে প্রফেসর রিকমেন্ডেশন লেটার লাগবে। প্রফেসর রিকমেন্ডেশন লেটারটা কি? যে ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছেন সেই ইউনিভার্সিটির, মনে করেন টেক্সটাইল ডিপার্টমেন্ট অথবা ম্যাটেরিয়াল সায়েন্স ডিপার্টমেন্টের প্রফেসরকে মেইল দিতে হবে আপনার একটা সিভি সহ, মানে প্রোফাইল সহ। এটা শুধুমাত্র চায়না না, আপনি এটা ইউএস এর ক্ষেত্রেও করতে পারেন, কানাডার ক্ষেত্রেও করতে পারেন। প্রফেসরকে আপনার সিভি দিয়ে মেইল করতে পারেন যে আপনি তার আন্ডারে কাজ করতে ইচ্ছুক, বা সে যে রিসার্চ করছে আপনি তার রিসার্চে ইন্টারেস্টেড। তখন প্রফেসর আপনার প্রোফাইল দেখে যদি আপনাকে পছন্দ করে, বা সে যদি মনে করে যে আপনি তার গ্রুপে কাজ করার জন্য এলিজেবল, তখন সে হয়তো একটা পজিটিভ মেসেজ অথবা ফিডব্যাক দেয় আপনাকে। এবং সেই পজিটিভ মেসেজ বা ফিডব্যাকের পরিপ্রেক্ষিতে আপনি স্যারের কাছে একটা রিকমেন্ডেশন লেটার যেতে পারেন যে স্যার, আপনি যে আমাকে একসেপ্ট করেছেন, বা আপনি যে চান আমি আপনার টিমে জয়েন করি, সেই পরিপ্রেক্ষিতে স্যার একটা ওই প্রফেসর একটা মেইল দেয়। এবং সেটা যদি আপনি আপনার অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করেন, তখন দেখা যায় যে আপনার যদি সেখানে আপনার 60% চান্স থাকতো অ্যাডমিশন পাওয়ার, তাহলে সেখানে হয়তো সেটা 60 থেকে 80%-এ চলে আসে, যেহেতু আপনি সেই ইনস্টিটিউশনের একজন প্রফেসরের কাছ থেকে আপনি পারমিট পেয়েছেন, বা সেই প্রফেসর আপনাকে রেকমেন্ড করেছে। এখন হচ্ছে, তাহলে কি প্রফেসর ছাড়া কি আমি অ্যাপ্লাই করতে পারবো না? অবশ্যই আপনি প্রফেসর ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন। এখন প্রফেসর ছাড়া অ্যাপ্লাই করার জন্য তাহলে আপনাকে কি করতে হবে, কি কি ডকুমেন্ট সাজাতে হবে, বা কি কি লাগবে, সেই ডকুমেন্টগুলো আসলে আমি আমার ডকুমেন্টগুলো যেগুলো দিয়ে আমি অ্যাপ্লাই করেছিলাম, সেই সেম ডকুমেন্টগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে আপনারা ইজিলি ধারণা পাবেন যে কি কি ডকুমেন্ট দিয়ে আসলে চায়নাতে অ্যাপ্লাই করা যায়, আর এখানে কি আইএলটিএস এর প্রয়োজন আছে কি নাই। এটা আসলে ডিপেন্ড করছে যে আপনার কিছু কিছু ইউনিভার্সিটি, যেমন এই তিনটা ইউনিভার্সিটির মধ্যে আমার ইউনিভার্সিটিতে এবং চিংদাও ইউনিভার্সিটিতে কোনো ধরনের আইএলটিএস রিকোয়ারমেন্ট ছিল না, কিন্তু ডোংহুয়া ইউনিভার্সিটিতে আইএলটিএস এর রিকোয়ারমেন্টটা লেখা ছিল। তখন আমি যখন অ্যাপ্লাই করেছি, তখন তার মানে আমার আইএলটিএস না থাকার কারণে আমি ইজিলি ওহান টেক্সটাইল ইউনিভার্সিটি এবং চিংদাও ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পেরেছিলাম। এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কি কি ডকুমেন্ট সাধারণত ব্যবহার করা হয়। আমি অন্য একটা স্লাইড শেয়ারের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা। একটু অপেক্ষা করবেন।
ওকে। আহ আপনারা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন ফর্মটা। আমি চায়নাতে যখন এপ্লাই করেছিলাম তখন আমার ফর্মটা কেমন ছিল। আপনারা যে এই কাগজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইটের মাধ্যমে আমি যেই ফর্মগুলা ফিল আপ করেছি, আমার নাম বা আমার পাসপোর্ট নাম্বার যেগুলো আমি ফিল আপ করেছি একটা ওয়েবসাইটের মাধ্যমে করেছি। যখন আমি আমার ইনফরমেশন গুলো ইনপুট করে যখন ফাইলটা ফিনিশ করি তখন কিন্তু আমারটা ঠিক এভাবে অ্যারেঞ্জ হয়ে চলে আসে। মানে হচ্ছে একটা ডক ফাইল ফিল আপের মতো করে আমি এভাবে পেপারটা ডাউনলোড করেছিলাম। তো এটা হচ্ছে আমি যে ইনফরমেশন গুলো ইনপুট করেছি সবকিছু আপনার কোনো কিছুই হাতে করতে হবে না, সবকিছু আপনার ওয়েবসাইটের মাধ্যমে ফিল আপ করার মাধ্যমে হচ্ছে সাবমিট করতে হবে। তো এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন ফর্ম। অর্গানাইজেশন ডিপার্টমেন্ট মানে আমার যে বিএসসি ইনফরমেশন গুলো সবকিছু আমি দিয়েছি। তারপর হচ্ছে আমার ফ্যামিলির যে ইনফরমেশন গুলো সেগুলো আমি দিয়েছি। তারপরে হচ্ছে যে আমার সেলফোন নাম্বার বা আমার অ্যাড্রেস যেগুলো আছে সবকিছু আমি হচ্ছে এখানে দিয়েছি। তারপরে অ্যাপ্লিকেশনে হচ্ছে আমার সিগনেচারটা ইনসার্ট করতে হয়েছে। এখন আসি সার্টিফিকেট গুলো কিভাবে আসলে সাবমিট করবেন। এই যে কপিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অরিজিনাল সার্টিফিকেটের স্ক্যান কপি। স্ক্যান কপি এটাতে হচ্ছে আপনারা কিছু সিল দেখতে পাচ্ছেন। চায়নার ক্ষেত্রে অন্যান্য কানাডা বা ইউএস এর ক্ষেত্রে ইনিশিয়াল পর্যায়ে এটা লাগে না, কিন্তু চায়নার ক্ষেত্রে ইনিশিয়াল স্টেপেই কিন্তু এই জিনিসটা দরকার হয়, নোটারি করা। এই যে সিলগুলো দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আপনার আমার ইউনিভার্সিটির একটা সিল নেওয়া আর একটা হচ্ছে নোটারি পাবলিক থেকে অ্যাটাস্টেড করা। এখন কোশ্চেন আসতে পারে নোটারি পাবলিক কোত্থেকে করব? নোটারি পাবলিক আপনি সাধারণত যেমন এখানে বনানী সুপার মার্কেটেও আপনারা বিভিন্ন দোকানে নোটারি পাবলিকের বা উকিল থাকে তাদের মাধ্যমে এরকম একটা স্টিকার নিয়ে আর হচ্ছে এইগুলো নিয়ে মেইন কপি নিয়ে যেতে হয় নোটারি করার জন্য। আপনার যে সার্টিফিকেটের কপিগুলো আপনি নোটারি করবেন সেটার জন্য সাথে মেইন কপি নিয়ে যেতে হয়। আমি যেটা করেছি সেটা কিন্তু আমার মেইন কপির উপরে না, এটা হচ্ছে একটা স্ক্যান কপি। সেটা ছিল কালার প্রিন্ট করা কপিতে আমি নোটারি করেছি। নোটারি করে সেই জিনিসগুলো আমি আবার স্ক্যান করে এভাবে আপলোড করেছিলাম। তো দেখেন আমার যতগুলো সার্টিফিকেট আছে, সিরিয়াল বাই আমার সার্টিফিকেট গুলো আছে। প্রথমে হচ্ছে বিএসসি, তারপরে হচ্ছে আমার ইন্টারমিডিয়েট, তারপরে হচ্ছে আমার এসএসসি সার্টিফিকেট প্রত্যেকটাই নোটারি করা। এরপরে হচ্ছে আমার পাসপোর্ট। এখন আমি যেটা বললাম প্রথমেই ওয়েবিনারের শুরুতে আমি বলেছি পাসপোর্টটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আপনি আইএলটিএস পরীক্ষা দিবেন, আপনার পাসপোর্ট লাগবে। আপনি ইউনিভার্সিটিতে এপ্লাই করবেন, একটা মানে একটা অপশনই থাকবে আপলোড ইওর পাসপোর্ট। তাহলে আপনার যদি পাসপোর্টই না থাকে আপনি তো অ্যাপ্লিকেশনই মানে ক্লিয়ার করতে পারবেন না বা আপনি সেভ করতে পারবেন না, অ্যাপ্লাই করতে পারবেন না। তার মানে হচ্ছে এই পাসপোর্টটা যেহেতু অনেক সময় লাগে এবং একটু কমপ্লিকেটেড থাকে সেই কারণে হচ্ছে এটা সবসময় রেডি রাখবেন। এটা হচ্ছে ব্যাংক অফ স্টেটমেন্ট। মনে করেন আপনি চায়নাতে যদি আপনি মনে কর আপনি যদি স্কলারশিপ পানও সেক্ষেত্রে কিন্তু অপশন তারপরেও কিছু কিছু ইউনিভার্সিটি আপনার স্টেটমেন্ট দেখতে চায় যে আপনার আসলে আপনি কি ওখান পর্যন্ত যাওয়ার জন্য ক্যাপাবল কিনা। লাইক আপনার যদি এয়ার ফেয়ার নিজে দিতে হয়, এটা যদি আপনাকে স্কলারশিপ কভার না করে আপনি সেই এয়ার ফেয়ারটা দিয়ে কি আপনি সেখানে পৌঁছাতে পারবেন কিনা, সেই ধরনের জন্য সাধারণত ব্যাংক স্টেটমেন্ট চায়। আপনি ব্যাংক স্টেটমেন্ট যে আপনার ব্যাংকের হতে হবে এরকম কিছু না, আপনার বাবার হতে পারে, মার হতে পারে, অথবা আপনাকে কেউ স্পন্সরও করতে পারে যে আপনার এডুকেশনের জন্য স্পন্সরশিপ হিসেবে সে তার ব্যাংকের স্টেটমেন্টটা দেখাতে পারে যে সে আপনাকে স্পন্সর করছে। ওকে, এটা হচ্ছে তারপরে আপনার হচ্ছে যে মার্কশিট গুলো আছে এই সবগুলো ডকুমেন্ট কিন্তু নোটারি করতে হবে। নোটারি করতে হবে শুধু এডুকেশনাল ডকুমেন্টস গুলো। লাইক আপনি যে ইনস্টিটিউট থেকে যেই যতগুলো কাগজপত্র নিবেন সেই সবগুলো কিন্তু সাধারণত নোটারি করতে হয়। এটা হচ্ছে আমার স্টাডি অফ পারপাস ছিল। আমি এখানে আমার একটা রিসার্চ সাজেস্ট করেছিলাম ওই ইউনিভার্সিটিকে টেক্সটাইল বেস, যে আমি এই রিসার্চটা এসে করতে চাচ্ছি, যে 2 বছরের প্ল্যান ছিল সেই রিসার্চটা করতে চাচ্ছি, সেরকম একটা প্ল্যান দিয়েছিলাম আমি। এটা হচ্ছে আপনাদের নিজেদেরকে লিখতে হবে বা নিজেদেরকে বানাতে হবে। যেটা আসলে কেমন হবে, কিরকম লিখলে ভালো হবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে যে অ্যাপ্লাই করছে তার উপর। এটা আপনারা কোনো কপি পাবেন না বা আপনারা হয়তো এক্সাম্পল কপি পাবেন কিন্তু সেটা নিশ্চয়ই আপনার সাথে মিলবে না। আপনি হয়তো টেক্সটাইলের খোঁজে টেক্সটাইল পাবেন কিন্তু যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেখানে যে ধরনের কাজ হচ্ছে তার সাথে নাও মিলতে পারে। এবার আমি দেখাচ্ছি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেটটা কেমন হবে। এটা হচ্ছে আমার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, আমার ইউনিভার্সিটি থেকে আমি নিয়েছিলাম যে আমি কোন মাধ্যমে পড়াশোনা করেছি, এটাও নোটারি করতে হবে। এরপর আসছে লেটার অফ রিকমেন্ডেশন, এলওআর। এটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট থেকে আমার ইউনিভার্সিটি থেকে আমার একজন প্রফেসর স্যার দিয়েছেন লেটার অফ রিকমেন্ডেশন। স্যারই আমাকে দিয়েছেন। এখানে দেখেন স্যার আপনার সম্পর্কে লিখবে এবং এখানে স্যারের সাইন থাকবে। আমি দুজন স্যার থেকে নিয়েছিলাম আমার ডিপার্টমেন্টের, সেই দুজনের লেটার অফ রিকমেন্ডেশন আছে। আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে ফরেন ফিজিক্যাল এক্সামিনেশন।
এটা হচ্ছে আমি যখন চায়নাতে এপ্লাই করেছিলাম, সেই এপ্লাইয়ের সময় হচ্ছে আপনার একটা চায়নার জন্য এপ্লাইয়ের জন্য একটা নির্দিষ্ট ফরেন এক্সামিনেশন থাকে, ফিজিক্যাল এক্সামিনেশন থাকে, সেটা ফিল আপ করে সেই ফর্মগুলো আবার আপলোড করতে হয়। এই পেপারটা কিন্তু আমাকে হসপিটাল থেকে ফিল আপ করে দিয়েছে। মানে আমি হচ্ছে হসপিটাল থেকে এই পেপারটা থেকে যেই ডাক্তার আছে উনি সেটা আমি আপলোড করেছিলাম, সেটা আলটিমেটলি পরে আমার অ্যাপ্লিকেশনের সাথে সবকিছুর সাথে চলে এসেছে। এই যে হসপিটালের যে ডকুমেন্টস ছিল সেগুলো আমি আপলোড করেছিলাম। এখন এটার পরে যে জিনিসটা আসবে, তো আমি না আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা দেখালাম যে আসলে অ্যাপ্লিকেশনটা কেমন হয় এক্ষেত্রে। এখন কোশ্চেন আসতে পারে হচ্ছে যে এই অ্যাপ্লিকেশনটা আপনি করলেন কিন্তু চায়নার স্কলারশিপের আসলে কি কি অপশন আছে। মাস্টার্স ডিগ্রির ক্ষেত্রে চায়নাকে সাধারণত দু ধরনের স্কলারশিপ অফার করে থাকে। একটা হচ্ছে আপনার সিএসসি স্কলারশিপ, যেটা হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট প্রোভাইড করে। এক্ষেত্রে আপনি কি কি সুবিধা পাবেন? আপনার হচ্ছে টিউশন ফি ফ্রি, আপনার ইন্স্যুরেন্স, মেডিকেল ইন্স্যুরেন্স ফ্রি, আপনার হচ্ছে থাকাটাও ফ্রি, লিভিং কস্টটা ফ্রি, এবং আপনি হচ্ছে যেই মানে খাবার মানে এক্সট্রা যে লিভিং কস্টটা আছে, মানে আপনার যে যাতায়াত খরচ এবং যে খাবারের জন্য, এটা থেকে আপনি গভর্নমেন্ট থেকে টাকা পাবেন। এখন তাহলে হচ্ছে যে আপনি তাহলে কি পরিমাণ টাকা পাচ্ছেন, মানে কোন ইউনিভার্সিটি কোন দেশের জন্য আপনি আসলে কি ধরনের কি পরিমাণে টাকা পেতে পারেন বা কি ধরনের ফিনান্সিয়াল সাপোর্ট পেতে পারেন, যে আমি সবার শেষে বলবো। তো তার আগে হচ্ছে আমি যেটা বলছি, আমি দেখাচ্ছি যে কিভাবে চায়নাতে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করা যায়, সেটা আমি হচ্ছে আপনাদের একটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাচ্ছি। ওকে, আমি একটা যে কোনটাতে যাই যে হচ্ছে আমি সেটা ক্যান্সেল করে দেখি। সিএসসি স্কলারশিপ, খেয়াল করেন আপনারা যেই এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিএসসি স্কলারশিপের পোর্টাল। এখানে হচ্ছে আমি একটু আগে যেই পোর্টালে দেখিয়েছিলাম কানাডারটা, সেখানে একটা যেমন ইমেল অ্যাড্রেস দিয়ে আইডি খুলতে হয়, সিএসসি স্কলারশিপ পোর্টালে যেও আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার নিজস্ব একটা আইডি ক্রিয়েট করতে হয়। সেই আইডিটা ক্রিয়েট করার মাধ্যমে সেইটার মাধ্যমে হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হয়। এখানে কি কি ধরনের ডকুমেন্টস দরকার সবকিছু হচ্ছে দেওয়া আছে। এখন আপনাদের ২ টা কনফিউশন হতে পারে যে সিএসসি তে করব নাকি আমি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করব। চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের নিয়ম হচ্ছে আপনি ২ ভাবে যেতে পারেন। একটা হচ্ছে বাংলাদেশের যে এডুকেশন মিনিস্ট্রি আছে সেইটার মাধ্যমে যেতে পারেন। আরেকটা হচ্ছে আপনি সরাসরি ইউনিভার্সিটির সাথে কনট্যাক্টের মাধ্যমে এই সিএসসি পোর্টালে এপ্লাই করতে পারেন। বাংলাদেশ থেকে যেটা নেওয়া হয় গভর্নমেন্টটা, সেই স্কলারশিপে আপনার এয়ার ফেয়ার মানে হচ্ছে প্লেন ভাড়া পর্যন্ত কভার করা হয়। সেটা হচ্ছে টাইপ এ। আর হচ্ছে আমি যেটাতে গিয়েছিলাম সেটা ছিল হচ্ছে টাইপ বি। আপনি যদি গভর্নমেন্টের মাধ্যমে এপ্লাই করেন তাহলে মিনিস্ট্রি থেকে ফেব্রুয়ারির দিকে সাধারণত একটা সার্কুলার দেওয়া হয়। সেখানেও সাধারণত থাকে যে আপনাকে কি ডকুমেন্টস নিয়ে কোথায় ১ম এ এপ্লাই করতে হবে, তারপরে কোথায় করতে হবে। যেমন ১ম অপশনে থাকে সিএসসি তে এপ্লাই করে সেখান থেকে কাগজপত্রগুলো সবকিছু প্রিন্ট। আমি যেই ধরনের কাগজগুলো দেখালাম সেগুলোর সাধারণত ২ সেট অথবা ৩ সেট নিয়ে সেই মিনিস্ট্রিতে যেয়ে জমা দিতে হয়। জমা দেওয়ার পরে মিনিস্ট্রি সেই অ্যাপ্লিকেশন থেকে বাছাই করে তারপরে হচ্ছে আপনাদেরকে তাদের বাছাই অনুযায়ী ডাকে। তাদের একটা ছোট ভাইবা হয়। ভাইবা হওয়ার মাধ্যমে সেখান থেকেই সিলেক্ট করা হয়। তার মানে এখানে কোনো ইউনিভার্সিটির ইনভলভমেন্ট নেই। মানে হচ্ছে চাইনিজ কোনো ধরনের কোনো প্রতিষ্ঠান আপনার ভাইবাও নিবে না বা আপনার কোনো ধরনের কোনো সেখানে মানে এক্সামের মতো কিছু নেই। এটা সরাসরি আপনার বাংলাদেশে হবে। তো এখান থেকে যারা সিলেক্ট হবে তাদেরকে সাধারণত বাংলাদেশের গভর্নমেন্টের মাধ্যমেই সাধারণত ভিসা যে প্রসেস বা পরের যে প্রসেস গুলো আছে সেগুলো এপ্লাই করা হয়। তো এখন কথা হচ্ছে সিএসসি তে করলে আপনি ইউনিভার্সিটি চুজ করবেন কিভাবে? সিএসসি পোর্টালের মাধ্যমে আপনি সর্বোচ্চ চায়নার ৩ টা ইউনিভার্সিটিতে ডিফারেন্ট অ্যাপ্লাই করতে পারেন। উইথআউট এনি অ্যাপ্লিকেশন ফি। তো এই ৩ টা ইউনিভার্সিটিতে আপনি যখন এপ্লাই করবেন, তখন আপনি যেই বাংলাদেশের থেকে যখন যেই সার্কুলারটা হবে, তখন আপনি যেকোনো একটা ইউনিভার্সিটি আপনি যে সিএসসি ৩ টাতে এপ্লাই করেছেন এখানে, আপনি এখানে হচ্ছে বাংলাদেশে যখন ফর্মটা ফিল আপ করবেন, যেকোনো একটা ইউনিভার্সিটির ফর্মটা প্রিন্ট করে আপনি বাংলাদেশের এম্বাসিতে জমা দিবেন। তো এখন কোয়েশ্চেন আসতে পারে, তাহলে ম্যাম বাকি দুটো আমি কি করব? দুটোতে তো আমি এপ্লাই করেছি। বাকি দুটো আপনি সরাসরি ইউনিভার্সিটিতে এপ্লাই করবেন।
দুইটা ওয়েবসাইট থাকে, একটা হচ্ছে সিএসসি পোর্টাল থাকে আর একটা হচ্ছে ইউনিভার্সিটির নিজস্ব ওয়েবসাইট থাকে। ইউনিভার্সিটি তার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমেও অ্যাপ্লিকেশন একসেপ্ট করে এবং সিএসসি পোর্টালে তো আপনি অবশ্যই অ্যাপ্লাই করবেন যেহেতু আপনি গভর্নমেন্ট স্কলারশিপ চাচ্ছেন। এখন গভর্নমেন্ট আপনাকে কখন স্কলারশিপ দিবে? যখন আপনি যে ইউনিভার্সিটিতে এপ্লাই করেছিলেন সেই ইউনিভার্সিটি যখন আপনাকে চুজ করে ফেলবে সে তখন আপনার রিপোর্টগুলো সাধারণত সিএসসি পোর্টালে পাঠিয়ে দেয়। তখন সিএসসি থেকে অ্যানালাইসিস করে আপনাকে তখন স্কলারশিপটা দেওয়া হয়। তাহলে আলটিমেটলি হচ্ছে টু স্টেপ, দুইটা স্টেপের মাধ্যমে। প্রথম স্টেপ সিএসসি পোর্টালে অ্যাপ্লাই করা, সেকেন্ড স্টেপ হচ্ছে যে ইউনিভার্সিটি আমি চুজ করেছি সেই ইউনিভার্সিটির পোর্টালে যে সেই ওয়েবসাইটে যে সেখানেও আবার অ্যাপ্লাই করা। সেম ডকুমেন্টস দিয়ে কোনো ধরনের মানে আপনার এক্সট্রা কোনো কিছু লাগবে এরকম কিছু না। দেখেন এখানে যতগুলো আছে, এই যে নোটারির কথা বলা আছে, রিসার্চ পেপার টপিক যদি কারো পাবলিকেশন থাকে সেক্ষেত্রে সেগুলো আপলোডের হচ্ছে আপনাদের অপশন আছে। আর একটা হচ্ছিল সিভি। সিভি দুই ধরনের থাকতে পারে, একটা হচ্ছিল সিভি আপনার নিজেরটাও দিতে পারেন, আর ইউনিভার্সিটি পোর্টালে সাধারণত তাদের নিজস্ব ফরম্যাট থাকে সিভির, সেইগুলো ফিল আপ করলে অটোমেটিক আপনার অ্যাপ্লিকেশনটা ফরম্যাট হয়ে চলে আসে। তো আমি যেটা বলছিলাম, তো গভর্নমেন্ট স্কলারশিপ সিএসসি স্কলারশিপে এখন আমি টাকা পয়সার যে ব্যাপারটা আছে যে আসলে কত দেয়, কোন কান্ট্রিতে কত দেয়। ইউএস, কানাডা এটা আসলে আপনার অ্যামাউন্টটা অনেকটা ফ্লেক্সিবল থাকে। ফ্লেক্সিবল বলতে সেখানে আপনার ইউনিভার্সিটি আমার যতটুকু ধারণা আছে সেটা হচ্ছে আপনার প্রফেসর ফান্ডিং এর মাধ্যমে আপনি যদি যান বা আপনি হচ্ছে যদি ইউনিভার্সিটির ফান্ডিং এ যেতে চান তাহলে তারা আপনাকে অফার করে। সেটা আপনার $800 হতে পারে, $1000 হতে পারে। ইউএস এর ক্ষেত্রে হচ্ছে ইউএস ডলার বা কানাডিয়ানের ক্ষেত্রে কানাডা ডলার। এখন $1000 যে ইউনিভার্সিটি আপনাকে অফার করছে, আপনি এখন এটাতে চলতে পারবেন কি পারবেন না সেটা আসলে ডিপেন্ড করছে আপনার ইউনিভার্সিটির এলাকার উপরে। মানে আপনার ইউনিভার্সিটি যেখানে, সেখানে কিন্তু ৳1000 দিয়ে আপনাকে থাকতে হবে, খেতে হবে এবং বাকি যত এক্সপেন্স আছে সবকিছুই করতে হবে। কিন্তু এখন এই $1000 এ মনে করেন আপনি যদি সবকিছু কভার করতে পারেন, তাহলে হয়তো আপনি সেই অফারে রাজি হয়ে যাবেন। কিন্তু তার আগে আপনাকে জেনে নিতে হবে সার্চ করে যে ওই এলাকার আসলে লিভিং কস্টটা কেমন। যেমন সেম একই ইউনিভার্সিটি একই সাবজেক্ট কোনো জায়গায় অফার করছে $2500, কোনো জায়গায় অফার করছে $1000। এখন আপনি কি হঠাৎ করে হয়তো আপনার মনে হতে পারে আমার মতো $2500টাই ভালো, কিন্তু দেখা যাবে কি সেই $2500 যে ইউনিভার্সিটির যে এরিয়াটা আছে সেখানে লিভিং এক্সপেন্স আপনার যে $1000 যেটা অফার করছে তার 3 গুণ। তার মানে ইউএস এর ডিফারেন্ট রিজন অনুযায়ী লিভিং এক্সপেন্সটা কিন্তু অনেক ভ্যারি করে। যেমন টেক্সাস এবং ক্যালিফোর্নিয়ার লিভিং এক্সপেন্স কিন্তু সেম না, অনেক ডিফারেন্স আছে। সেম আমি বলব কানাডার ক্ষেত্রে। আর চায়নার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনাকে ইউনিভার্সিটির ডরমিটরিতে থাকতে দেওয়া হয় এবং সেটা থেকে ফ্রি অফ কস্ট। কোনো ইউটিলিটি বিল থাকে না, মানে ইউটিলিটিতে কোনো কস্ট থাকে না। আপনার যে কস্টটা থাকে সেটা হচ্ছে আপনার খাওয়া-দাওয়া। খাওয়া-দাওয়া, ট্রাভেলিং, আপনি যদি কোথাও ঘুরতে যান সেগুলোর হচ্ছে কস্ট থাকে হচ্ছে আপনার নিজের উপরে। নিজের উপর বলতে আপনি যদি এখন কোনো সিএসসি স্কলারশিপ পান তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে আপনাকে ইউনিভার্সিটি বাংলাদেশী টাকা প্রায় ৳৪৫,০০০ মতো দিয়ে থাকে। যেটা থাকে আপনার শুধুমাত্র মানে খাওয়ার যে খরচটা থাকে সেটার জন্য, আর হচ্ছে আপনি যদি কোথাও ট্রাভেল করেন সেটার জন্য। বাকি যে ফ্যাসিলিটি গুলো আছে সবগুলোই কিন্তু ফ্রি থাকে। এটা হচ্ছে আপনার মাস্টার্স প্রোগ্রামের জন্য চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ। এছাড়া কি কোনো ইউনিভার্সিটির পার্সোনাল কোনো স্কলারশিপ আছে কি নাই, বা আমি যদি নিজ খরচে পড়তে চাই আপনাদের সেই অপশনটাও আছে। সেটা নিয়ে হয়তো আমি অন্য কোনো আরেকদিন শেয়ার করব আপনাদের সাথে। তো আজকে আমি যেগুলো শেয়ার করার চেষ্টা করেছি সেটা হচ্ছিল ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে আপনাদের স্কলারশিপ বেস। আমি চাই ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার স্টুডেন্ট যারা আছেন বা যারা শুনছেন, আপনারা ১ম এ স্কলারশিপের জন্য ট্রাই করেন। আপনাদের যদি স্কলারশিপ না হয়, আপনাদের যদি ফিন্যান্সিয়াল স্টেবল হয় আপনারা তো যেতে পারবেনই। কিন্তু আমাদের যে ১ম যেই জড়তাটা, আমরা এপ্লাই করতে অনীহা করি বা আমরা অলসতা করি। আমরা একটু খুঁজে দেখতে চাই না বা আমরা দেখতে চাই না যে আমার অপরচুনিটিটা কেমন। অনেকেই কারো যদি সিজিপিএ 3 এর বিলো থাকে, আপনি কোনোভাবেই ডিসকারেজ হবেন না যে আমার সিজিপিএ 3 এর উপরে হয়তো নয়, আমার মনে হয় হবে না। আপনি কি জানেন মেক্সিমাম ইউএসএ, কানাডা ইউনিভার্সিটির মধ্যে রিকোয়ারমেন্ট থাকে লাস্ট 2 সেমিস্টারের রেজাল্ট কি? মানে হচ্ছে আপনি শুরুতে যদি মনে করেন 2.5 পেয়েছেন, কিন্তু শেষের সেমিস্টারে এসে অনেক ভালো করেছেন, লাইক আপনার রেজাল্ট আছে 3.5 বা 3.25, ইউ ক্যান গো ফর ইট। মানে হচ্ছে অনেক ইউনিভার্সিটি দেখেও না আপনার প্রতি সেমিস্টারে কত করে আছে বা কত রেজাল্ট আছে। অনেকে শুধুমাত্র লাস্ট 2 সেমিস্টার দেখতে চায়। তো এপ্লাই করতে আসলে কোনো ক্ষতি নেই। প্রসেসে আপনি অনেক কিছু জানতে পারবেন। যদি কখনো আপনি মানে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায়, ডিসকারেজ হওয়ার কোনো কারণ নেই। যেমন চায়নাতে যেমন আপনি ৩ টাতে এপ্লাই করতে পারছেন। কিন্তু সিএসসি ছাড়াও যে ইউনিভার্সিটির স্কলারশিপ আছে সেগুলোতে এপ্লাই করতে পারবেন। ইউএসএ, কানাডাতে তো আনলিমিটেড ইউনিভার্সিটি আপনি চুজ করতে পারবেন প্রফেসর ফান্ডিং এ। এখন আসি টাকা-পয়সা যেটা সেটাও আমি এক্সপ্লেইন করলাম।
এখন হচ্ছে এতগুলো অপশনের মধ্যে আসলে আপনার জন্য কোনটা বেটার হবে বা আমি আসলে কোনটা চুজ করব? ইউএসএ যাব না কানাডাতে যাব? কোথায় গেলে আসলে আমার অনেক সুবিধা হবে? এটা আসলে আমাদের সবার কোয়েশ্চেন থাকে। এখন কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে আপনি কি চান? মানে হচ্ছে আপনার ফিউচার প্ল্যান কি? আপনি আপনার ক্যারিয়ার কোথায় করতে চান সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। আপনি যদি আপনার প্রফেশনাল ক্যারিয়ার ইউএসএ তে করতে চান, আপনি যদি আপনার প্রফেশনাল ক্যারিয়ার কানাডাতে করতে চান, অথবা আপনি যদি চায়নায় করতে চান, অথবা আপনি যদি চান যে হ্যাঁ, আপনি হচ্ছে ওখানে লং টার্ম থাকবেন বা আপনি যদি চিন্তা করেন যে আপনি আবার ফেরত চলে আসবেন। সেই প্যারামিটার এর উপর ডিপেন্ড করছে হচ্ছে আপনি আসলে কোন দেশ ৩ টা দেশ থেকে যদি অফার পান কোনটা আসলে বেটার হবে। আপনি ব্যাক করতে চান দেশের জন্য, ফ্র্যাঙ্কলি ক্ষেত্রে বলব যে আপনি যদি চায়নায় যান আপনি সেখানে কিন্তু আ গ্র্যাজুয়েশন এর পরে ইজিলি জব পাচ্ছেন এবং গ্র্যাজুয়েশন এর পরে চায়নাতে যে টেক্সটাইল এর বেস এর জবগুলো বেশ এভেইলেবল। আমরা যেমন বিডি জবস এ এপ্লাই করার মাধ্যমে তারপর হচ্ছে জব সার্চ করি। চায়নাতেও এরকম অনেক ওয়েবসাইট আছে যেখানে এভাবে এপ্লাই করা যায়। সেক্ষেত্রে চায়নার যে বড় একটা ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। তারা ইংলিশ স্পিকিং কান্ট্রি না। তো আমাদের ১ম এ যেই অনেক এদিক দিয়ে ধাক্কা খেতে হয় যে আমাদের কমিউনিকেশন এ অনেক প্রবলেম হয়। তো জবের ক্ষেত্রে কেমন হবে? দেখা যায় কি আপনি কোনো একটা কান্ট্রিতে যখন ২ বছর ৩ বছর থাকবেন তখন কিন্তু আপনার অলরেডি অটোমেটিক্যালি আ কিছু ইংলিশ স্পিকিং যে স্কিল গুলো আছে সেগুলো কিন্তু চলে আসবে। তো আপনি যখন কিছুটা স্কিল যখন কমিউনিকেশন স্কিল যখন আপনি করে ফেলবেন তখন কিন্তু জব সেক্টরে আপনার এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। ইউএসএ, কানাডার ক্ষেত্রে আপনি পার্ট টাইম জব করতে পাচ্ছেন। মনে করেন ইউনিভার্সিটি আপনাকে $১,৫০০ দিচ্ছে বা $১,০০০ দিচ্ছে। আপনি এটা দিয়ে কোন রকম আপনার লিভিং এক্সপেন্স টা হয়ে যাওয়ার পর কোন রকম সেভ হচ্ছে না। কিন্তু আপনি যখন পার্ট টাইম জব করছেন তখন কিন্তু সেখান থেকে একটা বড় একটা অ্যামাউন্ট চলে আসছে। তো সেক্ষেত্রে আপনার অনেক সেভিং হচ্ছে। তো আল্টিমেটলি হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনি আসলে কি চাচ্ছেন? মানে আপনি দেশে ফিরে আসতে চাচ্ছেন নাকি আপনি ওখানেই আপনার ক্যারিয়ার গড়তে চাচ্ছেন সেটার উপর আসলে ডিপেন্ড করছে আপনি কোন কান্ট্রিতে যেতে চান। আর সেখানে আবার ডিফিকাল্টি লেভেলও আছে। অনেকেই আছে জবের পাশাপাশি স্টাডি করতে পারে না বা এত রিসার্চ বা এত সময় দিয়ে হয়তো জবে সময় দিতে পারবে না। তো সেক্ষেত্রে অপশনটা কি হবে? তো সেক্ষেত্রে আসলে আপনাদেরই আসলে চুজ করতে হবে যে আপনি আসলে কোনটা চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে বা আপনার যেই চাহিদা আছে সেটার উপর ডিপেন্ড করে আপনাকে আসলে চুজ করা উচিত। তো ধন্যবাদ সবাইকে। অনেকক্ষণ আমার কথা শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল হচ্ছে আমার হায়ার স্টাডিজ নিয়ে কথা। তারপরেও আপনাদের যদি কোনো কথা থাকে, কোনো স্টুডেন্টের যদি আগ্রহ থাকে, আরো জানতে চান, আপনারা ডিপার্টমেন্টে আসবেন। ডিপার্টমেন্টের স্যাররা সবসময় আপনাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করবে। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ তাসনিম ম্যাডামকে। ম্যাডাম অনেক ধৈর্য সহকারে অনেক সময় নিয়ে সুন্দর করে প্রত্যেকটা স্টেপ বুঝিয়ে দিয়েছেন এবং স্লাইড শেয়ারের মাধ্যমে, স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা কিভাবে একটা বাইরের একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারি, কি কি ডকুমেন্টস দরকার, আমরা একটা স্টুডেন্ট ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করার পরে কি ধরনের সিজিপিএ নিয়ে সে কি ধরনের সাবজেক্ট গুলোতে সে অ্যাপ্লাই করতে পারে, খুব সুন্দরভাবে আস্তে আস্তে আমাদের ম্যাডাম বুঝিয়ে দিলেন। এবং আমি আশা করি আমাদের ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যারা কমপ্লিট করতে যাচ্ছেন, যে স্টুডেন্ট গুলো, তারা তো উপকৃত হবেনই, পাশাপাশি যারা টেক্সটাইল সেক্টরে এখন বাংলাদেশে আছেন, যারা এই ওয়েবিনার দেখছেন বা দেখবেন ভবিষ্যতে, আহ, তারা সবাই আসলে বাইরে পড়ার যারা ইচ্ছা পোষণ করেন তারা আসলে এখান থেকে উপকৃত হবেন। তো আমরা আমাদের এই ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ায় আসলে প্রপার স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করার চেষ্টা করেছি, যার ফলশ্রুতিতে আমাদের স্টুডেন্টরা কিন্তু আসলে বাইরে পড়তে যায়। এবং এই কারণে আসলে আমাদের স্টুডেন্টদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন থাকে বাইরে পড়তে যাওয়া রিলেটেড, যে কিভাবে যাব, কিভাবে আমাদের অ্যাক্টিভিটিসটা শুরু করব। তো সেই জন্যই, সেই আগ্রহের পরিপ্রেক্ষিতেই কিন্তু আসলে আমরা আমাদের এই ধরনের একটা ওয়েবিনার করা। তো আমরা আসলে আমাদের এই ডিপার্টমেন্টের মানে কোয়ালিটির দিকে আমরা খুব নজর দিই। বিশেষ করে আমাদের যারা শিক্ষক মন্ডলী আছেন তারা সবাই হাইলি কোয়ালিফাইড। বিশেষ করে আজকে আমাদের যিনি প্রেজেন্টার ছিলেন, আমাদের কি স্পিকার ছিলেন, আমাদের তাসনিম ম্যাডাম, আমি তো ওনার সম্বন্ধে ফার্স্টে বললামই। উনি যেমন ওনার একাডেমিক সেক্টরে উনি ওনার ব্যাচের ফার্স্ট ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী স্বর্ণপদক অর্জন করেছেন। ঠিক তার পাশাপাশি আমাদের যারা অন্য ফ্যাকাল্টি মেম্বাররা আছেন তারাও তাদের ব্যাচের ফার্স্ট, সেকেন্ড বা থার্ড এই ধরনের পজিশনে আছেন এবং আহ, তারা খুবই মেধাবী। এবং তার পাশাপাশি ওনারা কিন্তু, আমাদের টিচাররা কিন্তু স্টুডেন্টদের সাথে খুবই হেল্পফুল। মানে একটা অন্যান্য ইউনিভার্সিটি থেকে আমাদের ইউনিভার্সিটির পার্থক্য হচ্ছে যে আমাদের স্টুডেন্টরা কিন্তু সরাসরি আমাদের
টিচারদের সাথে কথা বলতে পারেন যে কোনো বিষয় নিয়ে, এবং আমাদের টিচাররা কিন্তু স্টুডেন্টদেরকে তাদের বিষয়ে এটা হেল্প করেন এবং সহযোগিতা করেন যাতে স্টুডেন্টরা তাদের ডিজায়ার্ড যে অ্যাচিভমেন্ট আহ, সেটা অ্যাচিভমেন্ট তারা অর্জন করতে পারে, অ্যাচিভমেন্টে যেতে পারে। সো এটার পাশাপাশি আমাদের ডিপার্টমেন্টে কিন্তু আমরা আমাদের কিছু গেস্ট ফ্যাকাল্টি আছেন যারা বাংলাদেশের খুবই স্বনামধন্য এবং ওনারা বুটেক্সের স্বনামধন্য প্রফেসর আছেন এবং বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউটের সম্মানিত প্রফেসররা আছেন যারা আমাদের এখানে ক্লাস নেন, যার কারণে আসলে আমাদের বর্তমানে যে রিসার্চ গুলো হচ্ছে আমাদের টেক্সটাইল নিয়ে, যে বাংলাদেশে যে কাজগুলো হচ্ছে সেটা সম্বন্ধে কিন্তু আমাদের স্টুডেন্টরা জানতে পারেন। আহ, এর পাশাপাশি আমাদের আসলে এই কোয়ালিটি ডেভেলপমেন্টের জন্য আমাদের খুবই উন্নত মানের কিছু ল্যাব রয়েছে, বিশেষ করে আমাদের টেক্সটাইল টেস্টিং এবং কোয়ালিটি কন্ট্রোল একটা ল্যাব রয়েছে যেখানে খুবই লেটেস্ট কিছু মেশিন আমরা, ব্র্যান্ডেড মেশিন আমরা ইন্ট্রোডিউস করেছি, যেগুলো আসলে স্টুডেন্টরা দেখা যাবে এখনকার দিনে জাস্ট পাস করার পরেই তারা যারা ফ্যাক্টরিতে এই ধরনের কাজে যাবেন তারা এই মেশিনগুলোই দেখতে পাবেন। সো আসলে আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদের যাতে তারা একটা ভালো কোয়ালিটি নিয়ে তারা টেক্সটাইল সেক্টরে যেতে পারে সেই চেষ্টাটাই করছি। তো আসলে টেক্সটাইল সেক্টরে কাজ করতে হলে আসলে কিন্তু একটা বড় অ্যালামনাই নেটওয়ার্কের প্রয়োজন। তো আমাদের এই ইউনিভার্সিটির এই টেক্সটাইল ডিপার্টমেন্ট 2005 সালে প্রতিষ্ঠিত এবং এখন থেকে এর মধ্যে প্রায় 3000-এর অধিক বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অলরেডি আমাদের এখান থেকে কমপ্লিট করেছেন স্টুডেন্ট। সো তারা সবাই এখন দেশে এবং বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে টেক্সটাইল সেক্টরে তারা কর্মরত আছেন। তো যে কারণে আমাদের অ্যালামনাই নেটওয়ার্কটা আসলে অনেক বড় এবং আপনারা আমাদের স্টুডেন্টরা দেখা যায় যে পাশ করার পরপরই তারা আসলে 2, 3, 4টা করে চাকরির অফার পায়। অনেক সময় দেখা যায় স্টুডেন্টদের কিছু নিজেদের রিকোয়ারমেন্ট থাকে, কেউ ঢাকার বাইরে যাবে না, কেউ অমুক এলাকায় চাকরি করবে না, তমুক এলাকায়, সেই কারণে দেখা যায় তাদের চুজ করতে সমস্যা হয়। বাট চাকরির আসলে অনেক অপশন। আমি যদি মনে করি যে অন্যান্য সমসাময়িক যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো রয়েছে তার তুলনায় আসলে টেক্সটাইলে কাজ পাওয়া, চাকরি পাওয়া সহজ, এবং আপনি যদি ক্যারিয়ার হিসেবে টেক্সটাইলকে দিতে পারেন হয়তো প্রথম 2, 3 বছর, 5 বছর খুব কষ্ট করতে হবে, বাট এরপরে কিন্তু আসলে আপনি আপনার ক্যারিয়ার গ্রোথটা খুব দ্রুত হবে এবং আপনি খুব দ্রুত একটা ডিজায়ার্ড পজিশনে যেতে পারবেন। তো আজকে ম্যাডাম বলছিলেন যে বাইরে অ্যাপ্লাই করতে গেলে আপনাদের একাডেমিক রেজাল্টের পাশাপাশি ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট থেকে কিছু সহযোগিতা দরকার হবে, যেমন একটা আছে রিকমেন্ডেশন লেটার, তারপর মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, তারপর এসওপি। তো আমাদের রিকমেন্ডেশন লেটার আমাদের ডিপার্টমেন্টের টিচাররা যারা আছেন আমরা সবাই এগুলো আমাদের স্টুডেন্টরা আসলে আমরা সেটা দিই, এবং স্টুডেন্টরা তাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইউনিভার্সিটি থেকে নিতে পারে। এবং এসওপি যেটা স্টাডি অফ পারপাস, এটা করার জন্য স্টুডেন্টদেরকে আসলে রিসার্চ বেসড চিন্তা করতে হয় যে আসলে আমি কি নিয়ে কাজ করব, কি করব। তো এটার জন্য আসলে পাবলিকেশন এই ধরনের জার্নালের সুযোগ থাকতে হয় আর কি। তো আমাদের, আপনারা জেনে খুশি হবেন, আমাদের ইউনিভার্সিটি অফ সাউথ প্রতি বছর একটা পিয়ার রিভিউ জার্নাল পাবলিশ করে স্টুডেন্টরা এবং আমাদের শিক্ষক মন্ডলী ওনারা আমরা পাবলিশ করতে পারি। তো আমাদের যেটা বলছিলাম যে এই যে আমরা একটা ভালো কোয়ালিটি আমরা আসলে ডিপার্টমেন্টে তৈরি করেছি আমাদের স্টুডেন্টরা যাতে ভালো কোয়ালিটি নিয়ে টেক্সটাইল সেক্টরে যেতে পারে, এর পাশাপাশি আসলে আমাদের টেক্সটাইলে আরো কিছু কাজ আমরা করি, যেমন আমাদের স্টুডেন্টদের নিয়ে আমরা বিভিন্ন টেক্সটাইল ফেয়ারে যাই, বিভিন্ন ফ্যাক্টরি ভিজিট করি। আমাদের অ্যালামনাই নেটওয়ার্ক ভালো হওয়ার কারণে আমরা বিভিন্ন ফ্যাক্টরিতে যেতে পারি, বিভিন্ন ফ্যাক্টরিতে স্টুডেন্টদের ভিজিট করতে পারি যাতে তারা একদম রিয়েল টাইম এক্সপিরিয়েন্সটা নিতে পারে যে আসলে ফ্যাক্টরিতে কি হচ্ছে। এর পাশাপাশি আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমাদের ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া খুবই রিচ। আপনারা হয়তো জানেন রিসেন্টলি আপনাদের মানে বাংলাদেশে যে ডিবেটটা এখন হচ্ছে, বিশেষ করে ইউসিবি পার্লামেন্ট ডিভিশিয়া বেশ কয়েকটা পর্বে চ্যাম্পিয়ন এবং রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। তো বাংলাদেশের সেরা একটা ডিবেট টিম এখন ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া। তো আসলে এই ডিবেটের কথা যখন আসে তখন আসলে আমার মনে পড়ে হচ্ছে আমাদের ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার সম্মানিত বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম এ মুহিত স্যারের কথা আমি বলতে চাই। স্যার আসলে আপনারা হয়তো স্যারকে অনেকেই চিনেন। 1986 থেকে 1993 সালে এই সময়টা বিটিভিতে, ওই সময় তো একটাই চ্যানেল ছিল বিটিভিতে একটা খুবই জনপ্রিয় একটা ডিবেট কম্পিটিশন হতো। বিভিন্ন কলেজ, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের
কম্পিটিশন হতো, ডিবেট কম্পিটিশন। তো এই 1986 থেকে 1993 সালের প্রায় 9টা সিজনে আমাদের প্রফেসর মহিত স্যার, আমাদের বোর্ড অফ ট্রাস্টিজ চেয়ারম্যান মহোদয়, উনি শ্রেষ্ঠ বক্তা হওয়ার অর্জন করেন এবং উনি ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি এবং রেসিডেন্সিয়াল কলেজ ডিবেটিং সোসাইটি, ঢাকা মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাব, এই সবকিছুরই স্যার আসলে যে ডিবেটিং টিম ছিল সেই টিমের নেতৃত্ব দেন। তো স্যার আসলে মানে একজন ডিবেট লিজেন্ড আমি বলবো। তো এবং স্যারের তত্ত্বাবধানে আমাদের একটা মানে এলসিডিসি নামে একটা ক্লাব আছে, যেখানে আসলে আমাদের স্টুডেন্টরা এই ডিবেটের পাশাপাশি আরো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস শেখেন। তো এটার কারণে আসলে আমাদের স্টুডেন্টরা কিন্তু এখন জাতীয় পর্যায়ে অনেক চেনামুখ। তো আমাদের স্টুডেন্টরা আসলে পড়ালেখার পাশাপাশি কিন্তু তাদের যে এই যে ডিবেট বলেন বা বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আমরা আমাদের নিয়মিত খেলাধুলা আমরা বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করি, তো এটা কিন্তু মানে করতে পারে। তো আমাদের আসলে এই ধরনের একটা ভালো মানসম্পন্ন একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে কিন্তু অনেক বড় একটা খরচের বিষয় চলে আসে, যে এখানে পড়তে মনে হয় অনেক খরচ। তো আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে বয়স এবং আমাদের যে অ্যাচিভমেন্ট, তাতে আসলে আমাদের খরচ বেশি হওয়ার কথা, কিন্তু আসলে আমি আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় প্রফেসর ডক্টর এম এ মুহিত স্যারের কথা বললাম। তো স্যার আসলে নিজে একজন শিক্ষক এবং উনি আসলে চান এবং ওনার আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ওনার বাবা প্রফেসর ডক্টর এম এ মতিন স্যারের উদ্দেশ্য ছিল যে এই বিশ্ববিদ্যালয়টাতে যাতে কম খরচে স্টুডেন্টরা একদমই মানে অ্যাফোর্ডেবল খরচে যেন তারা একটা ভালো মানসম্পন্ন একটা ডিগ্রি তারা এখান থেকে নিতে পারে। তো সেই লক্ষ্যে আসলে কিন্তু ব্যবসায়িক চিন্তা ভাবনা একদম বাদ দিয়ে যাতে একদম একটা শিক্ষার্থী একদম মিনিমাম খরচে এখান থেকে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করতে পারে, সেইভাবেই কিন্তু আমাদের এই প্রোগ্রামগুলো ডিজাইন করা হয়েছে। আমি আপনাদের বলতে পারি যে আমাদের এখানে আমাদের যে ক্যাম্পাসটি এখন রয়েছে বনানীতে, বনানী এই ক্যাম্পাসটি আমাদের এই বনানী এলাকায় যতগুলো গুলশান বনানী এলাকায় যে কটা প্রাইভেট ইউনিভার্সিটি আছে তাদের মধ্যে সো এটার পাশাপাশি পার্মানেন্ট ক্যাম্পাস এখন রাজধানীর পাশে আমিন বাজারে আমাদের এখানে আমাদের যে পার্মানেন্ট ক্যাম্পাসটি সেটি হয়েছে, এবং আমরা এই এক সপ্তাহের মধ্যে এখানে আমরা আসলে ক্লাস শুরু করতে যাচ্ছি। তো এই জায়গায় আসলে এরকম একটা হটস্পটে আমরা আসলে স্টুডেন্টদের পড়াচ্ছি এবং একটা ভালো মানসম্পন্ন ডিগ্রি দিচ্ছি, এবং একটা স্টুডেন্ট মাত্র মাসে 5,000 5,500 খরচে কিন্তু এই বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তে পারছেন আমাদের বিশ্ববিদ্যালয়। তো তো আমি আসলে আশা করব যে যারা ইন্টারমিডিয়েট যারা পাশ করেছেন বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন, তারা আসলে যে কোনো বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং আমাদের ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ায় আসবেন এবং ভিজিট করবেন, এবং আমার ধারণা আপনারা আসলে মানে আপনারা আনন্দিতই হবেন যে আসলে আমাদের মান দেখে। তো আমি আসলে আপনারা যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমাদের এই অনুষ্ঠানটি দেখলেন, আমাদের এই ওয়েবিনারটি দেখলেন বা আমাদের সাথে ছিলেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কমিউনিকেশন টিমকে যারা ব্যাক এন্ডে আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে গেছেন। তো সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, এবং সবাইকে যারা আমাদের প্রসপেক্টিভ স্টুডেন্টস এবং গার্জিয়ানস আছেন তাদের সবাইকে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানিয়ে আমি আজকে আমাদের ওয়েবিনার থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।